হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, নমস্কার, আদাব। আজকে আমরা একটি কমপ্লিট ম্যারাথন করব। কমপ্লিট ম্যারাথন বলতে যে আপনার পেপার টুর জন্য কমপ্লিট হয়ে যাবে সেটা নয়, এটা পেপার টুর কোয়েশ্চন ডিসকাস করব, ম্যারাথন ক্লাস হবে। কিন্তু আমরা যে 2018 থেকে শুরু করেছি, প্রথমে বেসিক কোয়েশ্চন, এই বেসিক কোয়েশ্চনগুলো 2021 পর্যন্ত ছিল। প্রথমে একটি একটি ক্লাস দিয়ে এখন 3টি পেপার ডিসকাস করব। আমাদের ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2 2018 থেকে 21 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। তারপরে যে ক্লাস আসবে সেগুলি হবে 2022 থেকে। 2022 থেকে কোয়েশ্চন আর প্যাটার্নগুলি চেঞ্জ হয়ে গিয়েছে। এই কোয়েশ্চনগুলো আপনাদের জন্য এত ইম্পর্টেন্ট না, প্লাস খুব ইম্পর্টেন্ট, কারণ এই কোয়েশ্চনগুলি 2022-এর মধ্যে বা 22-এর পরে ঘুরিয়ে ফিরিয়ে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দেয়। এখান থেকে আপনার কনসেপ্টটা তৈরি হবে। তাই আমি সবার প্রথম থেকে বেসিক কোয়েশ্চনগুলি কমপ্লিট করেছি, তারপরে 22-এর দিকে যাচ্ছি। আমি 2018 থেকে 24 পর্যন্ত যতটি কোয়েশ্চন আছে প্রত্যেকটি ডিসকাস করব। আর একটি বেসিক থেকে শুরু করছি, কারণ বেসিক থেকে গেলে আপনার কনসেপ্টটা ভালোভাবে মজবুত হবে, প্লাস কনসেপ্টটা ভালোভাবে রেডি হবে। তাই আমি 2018 থেকে কোয়েশ্চনগুলো শুরু করেছি। আর এই ক্লাস থেকে এটা বুঝবেন না যে এটা কমপ্লিট হয়ে যাবে পেপার টুর জন্য। এটা কমপ্লিট হবে না, এটা যে বেসিক যেটা ছিল সেই বেসিকটা কমপ্লিট হবে। এই ম্যারাথনের এই উদ্দেশ্য। আজকে আমাদের 21 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। কোয়েশ্চন নাম্বার 190, কোয়েশ্চন নাম্বার 91, ভাষা শিক্ষায় দুর্বল ছাত্রদের জন্য সবচেয়ে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো। যারা দুর্বল ছাত্র আছে, একটু কম পড়া পারে, একটু বেশ পড়া পারে না, দুর্বল যারা আছে, ক্লাসের মধ্যে তো অনেক ছাত্রছাত্রী থাকে, কিছু হাই লেভেলের থাকে, কিছু লো লেভেলের থাকে, কিছু মিডিয়াম লেভেলের থাকে। যারা লো লেভেল দুর্বল আছে তাদের জন্য কোনটি ভালো করে পরিকল্পনা হবে? ব্যক্তিগত শিক্ষা প্রদান, গোষ্ঠীগত শিক্ষা প্রদান, যুগ্ম শিক্ষা প্রদান, উপরোক্ত সবগুলি মানে প্রত্যেকটি সঠিক। আর যুগ্ম শিক্ষা প্রদান পিয়ার টিচিং মানে ক্লাসের মধ্যে যারা যে সমবয়সী আসে বা তাদের যে পার্টনার আছে, ক্লাসের যে ক্লাসমেট আছে, সেই তাদের কথা বলেছে, তাদের একজন আরেকজনদের শিক্ষা দেবে। এভাবে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ভালো পরিকল্পনা হবে। গোষ্ঠীগত শিক্ষা প্রদান, গোষ্ঠীগত মানে গ্রুপ মিলিয়ে গ্রুপের মধ্যে শিক্ষা দিলে ভালো হবে। ব্যক্তিগত শিক্ষা প্রদান, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালভাবে শিক্ষা দেবেন। এটির সঠিক অপশন হচ্ছে অপশন 1। যেমন ধরুন, আপনি একটি ক্লাসের মধ্যে পড়ান বা আপনার বাড়িতে কিছু স্টুডেন্টদের পড়ান, এখানের মধ্যে 3-4টি স্টুডেন্ট কম আইকিউ লেভেলের হতে পারে বা তাদের পড়াটা একটু কম, একটু তারা পিছিয়ে রয়েছে, তারা দুর্বল। তাদের জন্য আপনি গ্রুপের মধ্যে বা সব যেখানে সব ছাত্রগুলি আছে সেখানে আপনি পড়ালে তাদের জন্য ভালো হবে না, কারণ তারা ভালো করে ডিটেক্ট করতে পারবে না। কিন্তু যখন ওই যে দুর্বল আছে তাদেরকে আপনি যদি একা তাদেরকে একটু সময় নিয়ে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করেন, তখন তারা ভালোভাবে বুঝতে পারবে। যখন তারা একা ইন্ডিভিজুয়ালি আপনি ট্যাকেল করবেন, অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 92, ভাষা শিক্ষায় বস্তুগত মূল্যায়ন পদ্ধতিতে যা জরুরি তা আবশ্যকভাবে বস্তুনিষ্ঠ ও সমালোচনামূলক, বোধমূলক ও ব্যবহারমূলক, বিশ্বাসযোগ্য ও বৈধ। বিশ্বাসযোগ্য ও বৈধর মতলব হচ্ছে রিলায়েবিলিটি প্লাস ভ্যালিডিটি। উপরোক্ত সবগুলি, এই কোয়েশনের আনসারটি হচ্ছে উপরোক্ত সবগুলি। বোধমূলক বা ব্যবহারমূলক মানে কম্প্রিহেনশন করতে পারে, যা বুঝেছেন যা বুঝতে পারে, ব্যবহার ইউজ করতে পারে ভাষাটা। কোয়েশ্চন নাম্বার 93, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? ভাষা শিক্ষার কোনটি উদ্দেশ্য থাকবে না? ভাবনার প্রকাশ, পাবলিকেশন অফ থটস, আপনার ভিতরে যে থটস আছে সেগুলি আপনি এক্সপ্রেস করবেন, সেটা ভাষা শিক্ষার উদ্দেশ্য। ভাষার বুদ্ধিকতা, সেটাও ভাষা নিয়ে যেন বুঝতে পারেন, আপনার আইডিয়াস থাকে। লিখন দক্ষতা, প্রফিসিয়েন্সি ইন রাইটিং, মৌলিকতা, ভাষা বুদ্ধিকতা, ভাবনার প্রকাশ, এগুলি হচ্ছে ভাষা শিক্ষার উদ্দেশ্য। কিন্তু লিখন দক্ষতা, প্রফিসিয়েন্সি ইন রাইটিং, এটা ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়। ফর এক্সাম্পল ধরে নেন, একজন ইলিটারেট পারসন ভাষাটা বলতে পারে কিন্তু সে লিখতে পারবে না, তাহলে সেটা আমাদের ভাষা শিক্ষার উদ্দেশ্য থাকে না। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 94, ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি
সত্য নয়, মানে ল্যাঙ্গুয়েজ স্কিলের বিষয় কোনটি ঠিক নয়, নটস ট্রু। ভাষা দক্ষতার উন্নয়নে অনুশীলনের চেয়ে ভাষার আদর্শ প্রিন্সিপাল বেশি গুরুত্বপূর্ণ, এটি সঠিক। এই প্রিন্সিপাল, যদি ভাষার ল্যাঙ্গুয়েজ প্রিন্সিপাল এগুলি যে থিওরিগুলি দেখতে চান, তাহলে আপনার ইংলিশ পেডাগজি একটি থিওরি পেয়ে যাবেন। সেই থিওরির মধ্যে আপনারা প্রত্যেকটি টপিক পেয়ে যাবেন, যেখানে নিউ টার্মস প্লাস পুরানো টার্মস যেগুলি আসতো, আমি প্রত্যেকটি সিরিয়াল ওয়াইজভাবে ডিসকাস করেছি। ইংলিশ পেডাগজি থিওরি, ইংলিশ পেডাগজি থিওরি কেন বলছি, কারণ বাংলার আর ইংলিশের পেডাগজি সেম। ল্যাঙ্গুয়েজ ওয়ান হোক চাই ল্যাঙ্গুয়েজ টু হোক, সেই কোয়েশনগুলি ট্রান্সলেট করে, ইংলিশের কোয়েশন ট্রান্সলেট করে ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে বাংলা দেয়, প্লাস ল্যাঙ্গুয়েজ টু যাদের ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজ টু ট্রান্সলেট করে ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে দেয়। এইভাবে কোয়েশনটি থাকে। এই যে কোয়েশনগুলি কীভাবে থাকে, আমি একদম পরে, যেমন পরীক্ষার আগে, এক্সামের আগে আমি সেটি কোয়েশ্চেন পেপার দেখিয়ে আপনাদেরকে বলে দেবো যে এই ট্রিকটি ইউজ করে আপনি কোয়েশ্চেন সলভ করবেন, এটি একদম পরে বলবো। এখন জাস্ট আপনারা যে ভিডিওগুলি আসছে সেগুলি দেখে যান। প্লাস আপনার, আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনার অন্য কোনো চ্যানেল থেকে ইউটিউব বা বাংলার প্রিপারেশন লাগবে না। এখানে একদম কম্প্রিহেন্সিবল ভাবে, যাতে আপনারা প্রত্যেকটি কোয়েশ্চেন বুঝতে পারেন, এইভাবে দেওয়া হবে। শিশুরা কেবল শোনা, বলা এবং পড়া লেখার ক্রম অনুযায়ী শেখে। বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দিতে হবে। এটাও ঠিক, বিদ্যালয়ে যাতে তারা স্পিক করতে পারে, লিখতে পারে, এটার উপর জোর দেবেন। ভাষার 4টি দক্ষতা সবথেকে পারস্পরিক সম্পর্কযুক্ত। LSRW যেগুলি আছে, এটি ইন্টিগ্রেটেড, মানে একটি আরেকটির সাথে রিলেটেড, আর এটি পড়ানো উচিত ইন্টিগ্রেটেডভাবে। শিশুরা কেবল শোনা, বলা, পড়া এবং লেখা ক্রম অনুযায়ী শেখে। শুধু যে ওই ক্রম অনুযায়ী, কেবল বলতে মানে শুধু ওই ক্রমে শিখবে, যে প্রথমে লিসেন করবে, পরে স্পিক করবে, পরে রিডিং করবে, পরে লিখবে, LSRW এই সিকোয়েন্সেই শুধু শিখবে। শুধু শিখবে এটা সঠিক বলা যাবে না, কিন্তু ওই ক্রমে শিখতে পারে, কিন্তু শুধু ওই ক্রম দিয়ে শিখতে পারবে না। মানে পারবে না বলতে, শুধু ওই ক্রম দিয়ে শেখানো উচিত, সেটা পারফেক্ট নয়। কেউ স্পিকিং থেকেও শুরু করতে পারে, কেউ লিসিং থেকেও শুরু করতে পারে, কেউ রাইটিং থেকে, কেউ রিডিং থেকে। যেমন আপনারা বিভিন্ন মেথড দেখছেন, মেথডের ভিডিওগুলি ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে আছে। ডক্টর ওয়েস্ট মেথড, সেখানে রিডিংকে প্রিফারেন্স দেওয়া, প্রথমে রিডিং করানো হয়। বা আরও আছে যে সাইলেন্ট রিডিংকে ইম্পর্টেন্ট দেওয়া হয়, প্রথমে সাইলেন্ট রিডিংকে, তাহলে রিডিংকে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, মানে লিসেনিংকে প্রথমে ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে না। তাই আরও অনেক মেথড আছে যেগুলি আলাদা আলাদাভাবে হয়। তাই যে শুধু ওই সিকোয়েন্সে শিখবে সেটা বলা যাবে না। সিকোয়েন্সে শিখতে পারেন, কিন্তু শুধু ওই সিকোয়েন্সে বলা যাবে, এটা সঠিক হতে পারে না। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 95, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এ কথা কে বলেছেন? মহর্ষি পতঞ্জলি, লর্ড সুইট, লর্ড মেকলে, জিন পিয়াজেট। পিয়াগেট লেখা, মানে পিয়াজেট বলতে পারেন। ভাষা ব্যাকরণ না জেনে একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, মানে ভাষার যে ল্যাঙ্গুয়েজ আছে, গ্রামার আছে, সে গ্রামারটা না জেনেও সে ভাষাটা অনেক জলদিতে, অনেক তাড়াতাড়ি শিখে ফেলে। এক্সাম্পল ধরেন, একটা শিশু যখন ভাষা শেখে, তখন সে গ্রামারটা জানে না, গ্রামার না জেনেই সে ভাষাটা শিখতে পারে। আমরা কি আমাদের যখন মাদার টাং শিখেছিলাম, আমরা কি গ্রামার শিখেছিলাম, নাকি আমরা মাদার টাংটা প্রথমে অ্যাকোয়ার করেছিলাম, অ্যাকুইজিশন করেছিলাম? তখন তো আমরা গ্রামারটা শিখি না, আমরা গ্রামার না শিখেও আমরা ভাষাটা শিখে গেছি দ্রুত, মানে প্রপার ইউজ করতে পারছি। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন লর্ড মেকলে। অপশন 3 হচ্ছে সঠিক। এটা একদম ফিক্সড কোয়েশন, এখানে যে আর কিছু করা যাবে না যে কেন বলেছেন বা কেন হয়েছে। কোয়েশন নাম্বার 96, শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন এবং সংশয় আপনার সামনে হাজির করে, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দিবেন। আপনি তাদের প্রশ্ন ও সংশয় লিখে নেবেন এবং পরের দিন তা দূর করবেন, মানে তার যে প্রশ্ন সেগুলি আপনি লিখে নিলেন, আর পরের দিন এসে সেটি ডিসকাস করলেন। এটাও সঠিক অপশন আছে। আপনি তাদের বই থেকে পড়ে নিতে বলবেন এবং পরে আলোচনার মাধ্যমে তাদের সংশয় দূর করবেন ও প্রশ্নের উত্তর দেবেন, এটাও মানে ঠিক আছে। আপনি ওই সব ছাত্রদের তিরস্কার করে অনুশাসন বজায় রাখতে বলবেন, যে তাদেরকে নেগলেক্ট করে দেবেন, যে ইনস্ট্রাকশন বা অনুশাসন যেটা আছে, কানুন যেটা আছে, সেটা মেনটেন করতে বলবেন সেটা।
আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। এই যে কোয়েশন শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা বাসার বিভিন্ন প্রশ্ন এবং সংশয় আপনার সামনে হাজির করে, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দিবেন, এটা হচ্ছে সঠিক। কিন্তু এখানে আপনার কনফিউশন আসতে পারে যে আগে আমরা পেপার 1 বা পেপার 2 একটি কোয়েশন ছিল যেখানে ছিল আপনি তৎক্ষণাৎ সংশয় দূর করবেন না। সেটি ওই কোয়েশনের অনুযায়ী ছিল, যেমন একটি বাচ্চা পাঠ পড়েছে, একটি রিডিং পড়েছে, রিডিং পড়ার সময় আপনি তৎক্ষণাৎ তাকে কারেক্ট করবেন না, তাকে পাঠ পড়া শেষ হওয়ার পর তাকে কারেক্ট করবেন, সেটা ওই সেন্সে ছিল। কিন্তু এই কোয়েশনের সেন্সটা হচ্ছে যেমন অল্টারনেট কনসেপশন বা নাইভ কনসেপশন যেগুলো আছে সেই কনসেপশনের কথা বলা হয়েছে। তাই এই জন্য এটির সঠিক অপশন 1 হচ্ছে। এখানে কনফিউশন কিছু ক্রিয়েট করবে না। আমি জানি এখানে কনফিউশন ক্রিয়েট হতে পারে যে সঙ্গে সঙ্গে ঠিক করা উচিত নয়, এটা ঠিক, বা নিচের যে 2-3 অপশন আছে এগুলো ঠিক, কিন্তু ওই কোয়েশনের অনুযায়ী এই কোয়েশনটি ঠিক, কারণ তাদের যে নাইভ কনসেপশনগুলো আমাদের তৎক্ষণাৎ ঠিক করা দরকার, কারণ সেগুলি তাদের অনেক ভ্রান্তিতে ফেলে দেবে। তাই এটি তৎক্ষণাৎ সেই সংশয়টি দূর করা উচিত। অপশন 1টি হচ্ছে কারেক্ট। আই হোপ এটা বুঝতে পারছেন। এই কোয়েশ্চেনের মধ্যে একজনের কনফিউশন ছিল, আশা করছি ওনার কনফিউশনটা দূর হবে। কোয়েশ্চেন নম্বর 97, মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? যেমন রুট মেমোরাইজেশন, যে কোয়েশ্চন একটি পড়ে আপনি সেটির মুখস্থ করলেন। সিটেটের কোনো কোয়েশন মুখস্থ করে হয় না। সিটেটের যত বেশি আপনি এক্সপ্লেনেশনটা শুনবেন সেটা আপনার জন্য ভালো হবে, কারণ সিটেটের সব ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা কোয়েশন না বুঝেও আপনি যে অপশন থাকবে এমসিকিউর, সেই অপশনটা এলিমিনেট করে আনসারটা বার করবেন। কোয়েশনটা হুবহু সেই কোয়েশন পাবে না, এলিমিনেট করবেন কিভাবে? যখন আপনি এক্সপ্লেনেশনটা শুনবেন, যত আপনি ডেপথের দিকে যাবেন তখন আপনার এলিমিনেটটা করতে সহজ হবে। তাদের মেধার বিকাশ হয় না, এটা ঠিক আছে। তাদের আত্মবিশ্বাস শেষ হয়ে যায়, এটাও ঠিক আছে। তারা শ্রেণীর তাদের সেলফ কনফিডেন্সটা শেষ হয়ে যায়। তাদের মেধার বিকাশ হয় না, তাদের যে আইকিউ আছে সেটা বিকাশ হয় না, ডেভেলপড হয় না। তারা শ্রেণী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, এটাও ঠিক আছে। তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। এই যে 4 নম্বর অপশনের মধ্যে উপরের যে 3টি অপশন আছে সেই 3টি অপশন এখানে ইনক্লুড হয়ে গেছে। তাদের প্রকৃত গভীর চিন্তা করতে পারে না, তারা যে ডিটেইলভাবে চিন্তা করতে পারে না। এই মুখস্থ করার ফলে তারা চিন্তা করে কিছু লিখতে পারবে না। যেমন যদি তারা এসে একটি মুখস্থ করে যায়, তারপরে পরীক্ষাতে আরও একটি এসে এসে যায়, তখন তারা যদি মুখস্থ বিদ্যা থাকে তাহলে তারা সেই কোয়েশনটা সলভ করতে পারবে না। যেমন আপনি যদি সিটেটের কোয়েশনগুলি মুখস্থ করবেন, এমনও স্টুডেন্ট আছে যারা মুখস্থ করে টেটের পরীক্ষার জন্য অনেক বুক কিনে বুকটা মুখস্থ করে, কিন্তু মুখস্থ করে কোনো ফায়দা হয় না। সিটেট বা পেডাগজিগুলো শুধু আপনি যতটুকু এক্সপ্লেন শুনবেন, যতটুকু অন্যের কাছ থেকে শুনতে পারবেন, তখন আপনার আইডিয়াটা বাড়বে। প্লাস পেডাগজি নিজে পড়েও সলভ করা যায় না। যত আপনি এক্সপ্লেনেশন শুনবেন অন্য কারো কাছ থেকে, তখন আপনার পেডাগজিটা মজবুত হবে। সেই যে অন্য যে কিছু একটা বলেছে, এই কথা থেকে আপনি ইনফারেন্স পার করে আপনি আরও নতুন অ্যাড করবেন, আপনার আরও ভালো হবে। কোয়েশ্চেন নাম্বার 98, ভাষা শিক্ষায় প্রস্তাবনামূলক ইন্ডাকটিভ পদ্ধতির একটি সুবিধা হলো ছাত্রদের গৃহকার্য করতে হয় না, ছাত্রদের মধ্যে মুখস্থবিদ্যার অভ্যাস তৈরি হয় না, শ্রেণীকক্ষের মধ্যে অনুশাসন বজায় থাকে, শ্রেণীকক্ষের যে কানুন সেটা মেনটেন থাকে, ডিসিপ্লিনটা মেনটেন থাকে। স্বল্প সময়ের মধ্যে ছাত্ররা অনেক বেশি শিখতে পারে, কিছু সময়ের মধ্যে তারা বেশ শিখতে পারে। ইন্ডাকটিভ আছে একটি মেথড। ইন্ডাকটিভ মানে হচ্ছে আপনি প্রথমে এক্সাম্পল দেবেন, তারপরে রুলের দিকে যাবেন, বা প্রথমে এক্সাম্পল দিয়ে সিচুয়েশনটা ক্রিয়েট করবেন, তারপরে ডেফিনিশন দেবেন। নাউন পড়াচ্ছেন, আপনি প্রথমে নাউনের এক্সাম্পল দেবেন। একটি বাটি, একটি গ্লাস, তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, এইভাবে প্রশ্ন করবেন। তারপরে বলবেন যে কোনো জিনিসের নাম হলে সেইকে নাউন বলা হয়, এভাবে আপনি বলবেন। তখন তাদের কি হবে? তাদের মধ্যে মুখস্থ অভ্যাস তৈরি হয় না, তারা মুখস্থ করতে লাগবে না। এক্সাম্পল থেকে যখন শিখবে তখন তাদের মুখস্থ করতে লাগবে না। ফর এক্সাম্পল, আপনি এই ভিডিও দেখেছেন, এই ভিডিও দেখার পর আপনার এই কোয়েশনটি মুখস্থ করা লাগবে না, কারণ আপনি প্রত্যেকটি কোয়েশনের সাথে সাথে এক্সাম্পল পেয়ে যাচ্ছেন। আপনার মুখস্থ বিদ্যাটা তৈরি হবে না। অপশন 2টা হচ্ছে কারেক্ট।
কোয়েশ্চেন নাম্বার 99, অভিব্যক্তি ও মতের হলো ড্যাশ ভাষার সবচেয়ে ভালো মাধ্যম। অভিব্যক্তি ও মত, প্রচার, সংগ্রহ, বিনিময়, উপরোক্ত সবগুলি। অভিব্যক্ত অমত মানে আপনার অন্তরে যা আছে সেটা আপনি এক্সচেঞ্জ করছেন। আমি আমার কাছে যা আছে আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি, মানে আমি বিনিময় করছি। আপনি আমাকে বলছেন, আপনি আপনার মতামতটা দিচ্ছেন, সেটা হচ্ছে এক্সচেঞ্জ। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 100, একটি ভারতীয় শিশুর শেখার প্রয়োজন মাতৃভাষা এবং একটি আঞ্চলিক ভাষা, মাতৃভাষা এবং ইংরেজি, যে কোনো 3টি ভাষা। এই যে আমাদের এডুকেশন পলিসির মধ্যে ল্যাঙ্গুয়েজটাকে 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা বলা হয়। 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা সর্বপ্রথম কুটারি কমিশন দিয়েছেন 1964-এর মধ্যে। আই থিঙ্ক এটি প্রপার ডিসকাশন করা আছে, থিওরির মধ্যে পেয়ে যাবেন বা প্রিভিয়াস যেগুলো ভিডিও আছে সেগুলির মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা পেপার 2 আছেন, পেপার 1-এর ভিডিওগুলি দেখবেন, সেখান থেকে আপনার অনেক কনসেপ্ট তৈরি হবে, আপনার বেসটা তৈরি হবে। পেপার 1 বা পেপার 2 বলে যে পেপার 1-এরা পেপার 2 ভিডিও দেখবে না আর পেপার 2-রা পেপার 1-এর ভিডিও দেখবে না, এভাবে চলবে না। দুটি ক্লাস দেখবেন, দুটি ভিডিও দেখবেন, আপনার কনসেপ্টটা ভালোভাবে তৈরি হবে। আর আমি 100% দিচ্ছি আপনারা পেডাগজির মধ্যে 13 বা 14 স্কোর করতে পারবেন। ভারতীয় শিশুর শেখার প্রয়োজন যে কোনো 3টি ভাষা। প্রথমে কিন্তু মাদার টাং থাকবে, তারপরে যেমন আমরা বাংলাভাষী আছি, আমরা বাংলাভাষীর জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হতে পারে, আর থার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের জন্য ইংলিশ হতে পারে। এইভাবে এটি প্রপার ডিসকাশন করা আছে অন্যান্য ভিডিওর মধ্যে বা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে। এই থিওরির প্লেলিস্টটি আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন কিংবা চ্যানেলের মধ্যে থেকে দেখতে পারবেন। কোয়েশ্চন নাম্বার 101, একটি অন্তর্ভুক্ত ইনক্লুসিভ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো ইনক্লুসিভ ক্লাসরুম, যেখানে প্রত্যেক ধরনের ছাত্রছাত্রী থাকবে। যেমন কেউ ভিজুয়াল প্রবলেম হতে পারে, কেউ হেয়ারিং প্রবলেম হতে পারে, কেউ অনেক ধরনের প্রবলেম। প্রত্যেককে যখন আপনি ইনক্লুড করবেন সেটা হবে ইনক্লুসিভ এডুকেশন বা ইনক্লুসিভ ক্লাসরুম। এই ইনক্লুসিভ ক্লাসরুম সিডিপির একটি প্লেলিস্ট সেখানে পেয়ে যেতে পারেন, বা আপনারা তো লেটস লার্ন তো নিশ্চয়ই ফলো করছেন। সেখানে সব থেকে সিডিপির যদি কোনো ক্লাস দেখেন তাহলে লেটস লার্ন সব থেকে ভালো। আর যারা লেটস লার্ন থেকে বুঝতে পারেন না তারা সচিন একাডেমিকে প্রিফার করতে পারেন। আর আমি আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দিয়েছি যেখানে আপনারা কোন চ্যানেল থেকে বা কোন সাবজেক্ট কোন টিচার থেকে প্রিপারেশন করবেন সেটির একটি কমপ্লিট ভিডিও সিটেট জানুয়ারি 2025 প্রিপারেশন একটি ভিডিও দিচ্ছি। সেই ভিডিওর মধ্যে উইথ ডিসক্রিপশন, মানে প্রত্যেকটি ক্লাসের লিঙ্কটা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়েছি। সেই ভিডিওটা আপনি দেখতে পারবেন যদি আপনি নিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন। প্রত্যেক সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার, প্লাস কোন প্লেলিস্ট পরে কোন প্লেলিস্ট দেখবেন বা কোন ভিডিওর পরে কোন ভিডিও দেখবেন সেটা সেই ভিডিওর মধ্যে বলা হচ্ছে। ইনক্লুসিভের অন্যতম চ্যালেঞ্জ হলো উপযুক্ত ভাষা শিক্ষার প্রতিবেশীর উন্নতির অভাব, উপযুক্ত শিক্ষা সামগ্রীর অভাব, ছাত্রদের দক্ষতা বর্ণসংকরতা, ছাত্রদের আগ্রহের অসমতা, উপযুক্ত ভাষা শিক্ষা প্রতিবেশীর অভাব। এটা হচ্ছে সঠিক। ইনক্লুসিভ এডুকেশনের মধ্যে এটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে ভাষার উন্নতির অভাব থাকে। এটা অফিসিয়াল আনসার কি অনুযায়ী সঠিক, বাট প্রপার আমি এখানে কিছু এক্সপ্লেনেশন করতে পারছি না। কোয়েশ্চন নাম্বার 102, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষণ নয়? মাতৃভাষা জ্ঞানের কোনটি লক্ষণ নয়? ভাষা তত্ত্ব সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান পাওয়া, উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন, ভাষা বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান অর্জন। মাতৃভাষার লক্ষ্য এটা নয় যে আপনি উচ্চারণ একদম সঠিক করতে পারবেন। অনেক বাচ্চারা দেখবেন সড়ককে সড়ক বলে, আমরা যে ভাষণের মধ্যে যে চারা আছে সেই চারাটিকে অনেক দেখবেন সারা বলে, সেটা আমাদের উদ্দেশ্য নয়। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 103, নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? নির্বাচন সিলেকশন পদ্ধতি, আগ্রহ ইন্টারেস্ট পদ্ধতি, প্রেরণা মোটিভেশন পদ্ধতি। যেমন আপনি একটি ক্লাস করাচ্ছেন,
ক্লাস করানোর জন্য আপনার শিক্ষণ পদ্ধতি সবার প্রথমে বাচ্চাদের জন্য ইন্টারেস্ট জাগানো ইম্পর্টেন্ট সব থেকে। মোটিভেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যখন আপনি একটি ল্যাঙ্গুয়েজ শিখতে যাবেন, যদি আপনার মধ্যে মোটিভেশন না থাকে তাহলে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা শিখবেন না। ওই ল্যাঙ্গুয়েজের প্রতি আপনার ইন্টারেস্ট যদি না থাকে তাহলে আপনি শিখবেন না। সিলেকশন, যদি টিচার কিছু পড়ান বা আপনি নিজে পড়েন, প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি এই জিনিসটা পড়বো, সিটেটের জন্য পেডাগজি পড়বো, মানে এই টপিকটা আমি পড়বো। আপনি সিলেক্ট করবেন। অপশন 4টা হচ্ছে সঠিক, প্রত্যেকটি হচ্ছে শিক্ষণ পদ্ধতি। কোয়েশ্চন নাম্বার 104, ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগী তা হলো সঠিক উচ্চারণ, সঠিক লেখা, সঠিক পড়া, উপরোক্ত কোনোটি নয়। শ্রাব্য দৃশ্য বলতে যেমন শ্রাব্য শোনা, অডিও, আর দৃশ্য হচ্ছে ভিজুয়াল। অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল কেন উপযোগী? সঠিক উচ্চারণ, সঠিক লেখা, সঠিক পড়া, উপরের কোনোটি নয়, মানে কোনোটি হবে না। অডিও ভিজুয়াল ম্যাটেরিয়ালটা সঠিক উচ্চারণের জন্য প্রয়োজন, মানে আপনি শুনবেন প্লাস দেখবেন, তখন আপনার যে উচ্চারণ সেটা আপনি প্রনাউন্সিয়েশন যেটা আছে সেটা সঠিকভাবে ইউজ করতে পারবেন বা বলতে পারবেন। এটা হচ্ছে সঠিক অপশন। অডিও ভিজুয়াল ম্যাটেরিয়াল থেকে আমাদের উচ্চারণটা সঠিক হয়, মানে আমরা ভালোভাবে শুনলাম প্লাস দেখলামও। যদি এখন এখানে অডিও ভিজুয়াল মোবাইল হতে পারে, মোবাইলে আপনি কী করছেন, দেখছেন, একটি বাচ্চা দেখছে প্লাস সাথে সাথে শুনছে, সে তার যে উচ্চারণটা বাড়বে, উচ্চারণটা সঠিক হবে। যদি তার কোনো উচ্চারণের মধ্যে কমতি থাকে সে শুনে শুনে সেটা ঠিক করতে পারবে। কোয়েশ্চেন নাম্বার 105, প্রতিকারযোগ্য রিমিডিয়াল শিক্ষণ একটি পদ্ধতি যা রিমিডিয়াল টিচিংয়ের প্রথমে ডায়াগনস্টিক টেস্ট করতে হয়। ডায়াগনস্টিক টেস্ট যে আপনি কোনো বাচ্চার কারণ খুঁজছেন যে কেন শিখতে পারছে না বা কোথায় তার কমতি রয়েছে, সে কোন জায়গায় শিখতে পারছে না, তার কতটুক শেখার জন্য প্রয়োজন বা সে শিখতে পারছে না। যখন একটি পরীক্ষা নেবেন, সেই পরীক্ষাটার নাম কি, তার কোথায় ঘাটতি রয়েছে, সেই পরীক্ষাটার নাম হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এই কোয়েশন বারবার আসে যে একটি পরীক্ষা নিচ্ছেন আপনি, বাচ্চারা ঘাটতি রয়েছে, শিখতে পারছে না, সেই পরীক্ষাটির নাম কি, সেই পরীক্ষাটির নামটি হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। যখন আপনি ডায়াগনস্টিক টেস্ট করে নেবেন, তারপরে আপনি রিমিডিয়াল টিচিং দেবেন। রিমিডিয়াল টিচিং মানে যে শিখতে পারছে না তাকে আবার আপনি পুনর্ভাবে টিচিং করাচ্ছেন, তাদের ভালোভাবে শিখাচ্ছেন, সেটা হচ্ছে রিমিডিয়াল টিচিং। সমস্যা চিহ্নিতকরণের মাত্রাকে বাড়িয়ে দেয়, মানে যে সমস্যা আছে সেটা রিমিডিয়াল টিচিং বাড়িয়ে দেবে। সমস্যা দূর করার সফলতা প্রদান করে, আগাছুলাভাবে জানবেন, সমস্যা উপস্থাপন করে, মানে এই রিমিডিয়াল টিচিংটা আরও সমস্যা উপস্থাপন করে, সমস্যার প্রতি ভাষানীতির জ্ঞান সরবরাহ করে। এই যে রিমিডিয়াল টিচিং কী করে, সমস্যা দূর করার সফলতা প্রদান করে। যে সমস্যা আপনি ডায়াগনস্টিক টেস্ট করে পেয়েছিলেন, তারপরে রিমিডিয়াল টিচিং দিয়ে আপনি সেই সমস্যা দূর করে নিলেন। অপশন 2টা হচ্ছে সঠিক। এখানে আমাদের একটি সেট কমপ্লিট হয়ে গিয়েছে পেডাগজির। আর যদি আপনারা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যাড হন গ্রুপে, ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি যে প্যাসেজগুলো প্র্যাকটিস করতে চাবেন, আমি সেই চ্যানেলের মধ্যে যদি ইম্পর্টেন্ট কিছু থাকে সেখানে আপডেট দেবো, প্লাস যদি প্র্যাকটিসের জন্য কোনো কোয়েশন দেওয়ার থাকে সেখানে আমি দিয়ে দেবো। আপনারা সেখান থেকে চ্যানেলের মধ্যে জয়েন করতে পারেন, সেই কোয়েশনগুলি দেখার জন্য বা কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকলে দেখতে পারবেন। এই যে পরে প্যাসেজটা আপনি কখনো কারো কাছ থেকে শুনে আপনি সলভ করতে পারবেন না। প্যাসেজটা আপনি সলভ করতে পারবেন যখন আপনার যে নিজে করবেন, আপনি পড়ে বুঝবেন। প্যাসেজটা দেওয়া হয় আপনার কম্প্রিহেন্সিভ পথকান বা আপনার কম্প্রিহেনশন টেস্ট করার জন্য, যে আপনি পড়ে কতটুকু বুঝতে পারেন, এই জন্য প্যাসেজ দেওয়া। তাই আপনি নিজে চেষ্টা করবেন প্যাসেজ করার, প্র্যাকটিস করবেন, যত রেগুলার বেসিস প্র্যাকটিস করে যাবেন। যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার জন্য পরীক্ষার মধ্যে সময়টা ঠিকভাবে ইউজ করতে পারবেন। আর যদি আপনার আগের থেকে প্র্যাকটিস না থাকে তাহলে আপনি সেই প্র্যাকটিসের কারণে একমাত্র ফেল করবেন। সিটেটের মধ্যে 16 লাখ 17 লাখ পরীক্ষার্থী দেয়, কিন্তু তারা ফেল করার কারণটা হচ্ছে সবাই পড়ে, কেউ একটু না একটু পড়ে, কিন্তু প্র্যাকটিস করে না। প্র্যাকটিস না করলে পড়ার থেকে যখন আপনি কিছু একটা মোটামুটি আইডিয়া পেয়ে যাবেন, তখন প্র্যাকটিসটা হয়ে যাবে আপনার জন্য ইম্পর্টেন্ট। এখন থেকে আপনারা প্র্যাকটিস করা শুরু করে দিতে পারেন। আর আমি এখন বলবো যে প্র্যাকটিস করবেন, কারণ সময় যখন কাছাকাছি এসে যাবে আপনারা
প্র্যাকটিস করতে পারবেন না, একটি অ্যাংজাইটি চলে আসবে। তাই আপনারা আগের থেকে ডেইলি একটি প্যাসেজ প্র্যাকটিস করে যান, রিডিংয়ের হ্যাবিটটা বাড়বে, রিডিংটা তাড়াতাড়ি করতে পারবেন। আরেকটি কোয়েশ্চেন পেপার আসছে, এটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2-র জন্য। যাদের ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজটা 2 ছিল, ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2 কোনো রকমের চেঞ্জ নেই, প্রত্যেকের জন্য সেম। ল্যাঙ্গুয়েজ 1-এর জন্যও সেম কোয়েশ্চেন, ল্যাঙ্গুয়েজ 2টা রিপিট করে প্লাস ল্যাঙ্গুয়েজ 1-এরটা 2-র মধ্যে রিপিট করে, এইভাবে থাকে। আপনারা যা ভিডিও আছে, আমি ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 প্রত্যেকটি কোয়েশ্চেন ডিসকাস করেছি 2018 থেকে, পেপার 1-এর কিংবা পেপার 2-র হোক। আর 2022 থেকে একটু প্যাটার্নটা চেঞ্জ হবে, মানে এই নেক্সট ভিডিও থেকে যে কোয়েশ্চনগুলি আসবে সেগুলোর মধ্যে থেকে আপনারা একটি নিউ প্যাটার্ন দেখতে পারবেন যে কোয়েশ্চনটা কীভাবে চেঞ্জ হয়েছে। আর যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন না, আমি যে নেক্সট ক্লাস দেব, নেক্সট ক্লাসগুলি দেখার আগ থেকে আপনারা প্রিভিয়াস একটি সিরিয়াল ওয়াইজ আছে প্লেলিস্ট, সেই সিরিয়াল ওয়াইজভাবে সেই কোয়েশনগুলি কমপ্লিট করে নেবেন। আপনার যে বেসিক কোয়েশনগুলি, বেসিক যে কনসেপ্ট সেটা সেখান থেকে ডেভেলপ হবে। আপনারা যদি প্রিভিয়াস ইয়ার পেপার 1-এর আর পেপার 2-র প্রত্যেকটি ভিডিও সিরিয়াল ওয়াইজভাবে দেখে আসেন, তাহলে যে নতুন কোয়েশনের প্যাটার্নগুলি আপনার জন্য একদম কঠিন লাগবে না, অনেক সহজ লাগবে। আর যদি আপনি এই প্রিভিয়াস ভিডিওগুলো দেখেন না, তাহলে আপনার জন্য অনেক কঠিন লাগবে, যে কোয়েশনের প্যাটার্ন বলবেন যে হঠাৎ করে চেঞ্জ কীভাবে হয়ে গেল। 2022 থেকে কোয়েশনের প্যাটার্নটি চেঞ্জ হয়ে গিয়েছে, একটু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওই যে প্রিভিয়াস যেগুলি কোয়েশন ছিল সেই কোয়েশনগুলির থেকে ল্যাঙ্গুয়েজটা অনেক চেঞ্জ করে দিয়েছে। কনসেপ্টটা সেম রয়েছে, কিন্তু কোয়েশনের যে ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন, সেই ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে। কোয়েশ্চন নাম্বার 121, একটি সামগ্রিক ইনক্লুসিভ শ্রেণীকক্ষে ছাত্ররা বেশিরভাগ সময় যেখানে ভুল করে, পড়ায়, লেখায়, বলায়, উপরোক্ত সবগুলিতে। ইনক্লুসিভ ক্লাসরুমে অনেক ধরনের ছাত্র থাকে, তারা পড়ায়ও ভুল করতে পারে, লেখায়ও ভুল করতে পারে, আর বলায়ও ভুল করতে পারে, উপরোক্ত সবগুলি। কারণ ইনক্লুসিভ ক্লাসের মধ্যে হেয়ারিং প্রবলেম, ডিসেবিলিটি, লার্নিং ডিসেবিলিটি প্রত্যেক কিছু ইনক্লুড করা থাকে। ইনক্লুসিভ ক্লাসরুমটা অনেক ভালো থাকে, প্লাস বাচ্চাদের নিড অনুসারে ইনস্ট্রাকশন দেওয়া হয়। বাচ্চারা পড়ায়ও ভুল করতে পারে, লেখায়ও ভুল করতে পারে, বলায়ও ভুল করতে পারে। সমাবেশী শিক্ষা যাকে হিন্দিতে বলা হয়। ইনক্লুসিভ ক্লাসরুম থেকে সিডিপির মধ্যে 5 মার্ক আসে। আপনারা ইনক্লুসিভ যে ক্লাসরুম বা ইনক্লুসিভ এডুকেশন সেটা কমপ্লিট করবেন। কোয়েশ্চন নাম্বার 122, ব্যাকরণ যেমন আচরণগত তেমন তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতটুক সহমত? পুরোপুরি সহমত, আংশিক সহমত মানে পার্শিয়াল, সহমত নয়, সহমত হতেও পারি আবার না হতে পারি। ব্যাকরণ যেমন আচরণগত তেমনই তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কত দূর সহমত? এই যে কোয়েশ্চন, এই কোয়েশ্চনের অফিসিয়াল আনসার কি অনুযায়ী অপশন পুরোপুরি সহমত, মানে আনসার কিতে দিয়েছে, মানে আমার সহমত হতেই লাগবে। এখানে যে এই কোয়েশ্চনটি বানিয়েছে তিনিই জানবেন, আর কেউ জানবেন না তিনি এই কোয়েশ্চনের মধ্যে সহমত দিয়েছেন না সহমত দিয়েছেন না। আমরা আনসার কির মধ্যে পেয়ে গেছি যে অপশন 1টা সঠিক, তাইলে আমাদেরও এটা পুরোপুরি সহমত হতে হবে, অপশন 1 সঠিক। কোয়েশ্চন নাম্বার 123, উচ্চ প্রাথমিক অথবা মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের ভাষার প্রতি আগ্রহ জাগ্রত করতে প্রয়োজন, মানে ল্যাঙ্গুয়েজের প্রতি ইন্টারেস্ট জাগানো কেন প্রয়োজন? ছাত্রছাত্রীদের বই পড়তে বলা, ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা, ছাত্রছাত্রীদের বেশির মাত্রায় শ্রুতিলিখন করতে দেওয়া, ছাত্রছাত্রীদের ব্যাকরণ জ্ঞান বৃদ্ধি করা, মানে তাদের যে গ্রামার থাকবে সেই গ্রামারের জ্ঞানটা আপনি বৃদ্ধি করবেন। গ্রামার জ্ঞান বৃদ্ধি হলে আপনি অ্যাকুরেসি বা অ্যাকুরেট, একদম পারফেক্ট প্রপার প্রনাউন্সিয়েশন প্রত্যেক কিছু একদম অ্যাকুরেট করতে পারবেন। যদি প্রপারভাবে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে চান তাহলে গ্রামার লাগবে।
ছাত্রছাত্রীদের বেশি মাত্রায় শ্রুতিলেখন মানে ডিকটেশন করে, ডিকটেশন করানো হয় যখন স্পেলিং টেস্ট করা হয়, বাচ্চারা স্পেলিংগুলো সঠিকভাবে লিখতে পারছে কিনা সেটা জানার জন্য ডিকটেশন ইউজ করা হয়। ছাত্রছাত্রীদের বই পড়তে বলা, বই পড়লে তাদের ভাষার ইন্টারেস্ট জাগবে না। ছাত্রছাত্রীদের অধিক মাত্রায় মৌখিক বিশ্লেষণ করতে বলা, ছাত্রকে আপনি বলবেন যে আপনার একটি ইয়াদগার ইনসিডেন্টের বিষয়ে জানান, বা আপনি একটি গ্রুপ অ্যাক্টিভিটি করাতে পারেন যেখানে তারা ওরাল কমিউনিকেশনটা করতে পারে, তখন তাদের ভাষার জন্য আগ্রহ জাগবে। অপশন 2টা হচ্ছে সঠিক, মানে মৌখিক বিশ্লেষণটা হচ্ছে ভাষার আগ্রহের জন্য ইম্পর্ট্যান্ট। যদি আমি কথা না বলি তাহলে আমার আগ্রহ কীভাবে আসবে? যদি আমি ইংলিশ শিখতে চাই তাহলে আমি যদি ইংলিশে দু একটা কথা বলি তখন আমার ভালো লাগবে, ইংলিশ তো ভালো লাগছে আমার, তাই আমার ইন্টারেস্টটা জাগবে। কোয়েশ্চেন নাম্বার 124, মৌখিক উপস্থাপনায় নিম্নলিখিত কোন পদ্ধতি উপযুক্ত নয়? স্বর উপস্থাপন, কবিতা আবৃত্তি, মুখোমুখি অবস্থান, সংকেত ভাষা, সাইন মধ্যে দিয়ে উপস্থাপন। মৌখিক উপস্থাপন মানে আমি এখানে মুখে মুখে বলছি, সেটা হচ্ছে অরেল ল্যাঙ্গুয়েজ। অরেল ল্যাঙ্গুয়েজে আমি তো এখন মুখে মুখে বলছি, কিন্তু আমি এখানে সাইন ল্যাঙ্গুয়েজ মানে আমার হাবভাব দিয়ে দেখাচ্ছি বা আমি জেস্চার দিয়ে দেখাচ্ছি, সেখানে আমার প্রয়োজন লাগবে না, লাগতেও পারে কোনো কোনো জায়গায়, প্লাস এত বেশি যে লাগবে সেটা জরুরত নয়। অপশন 4টা হচ্ছে সঠিক, সংকেত ভাষা সাইন ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে উপস্থাপন। যদি সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করেন তাহলে আরও ভালো লাগবে, প্লাস যে সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে উপস্থাপন করবেন সেটা সঠিক নয়। আর সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে আরও কোয়েশ্চেন আছে যে সাইন ল্যাঙ্গুয়েজ কি একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, কোয়েশ্চেনের মধ্যে আরও উল্টোপাল্টা কোয়েশ্চেন দেবে। সাইন ল্যাঙ্গুয়েজের কি, সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর এনইপি 2020 বলেছে যে সাইন ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা হোক। প্লাস সাইন ল্যাঙ্গুয়েজ আরও একটি কোয়েশ্চেন আছে যে সাইন ল্যাঙ্গুয়েজের গ্রামার আছে কি না নাই, সাইন ল্যাঙ্গুয়েজের গ্রামার আছে। আর আরেকটি কোয়েশ্চেন আসে যে সাইন ল্যাঙ্গুয়েজের ভাষার প্রাথমিক রূপটা কি? ভাষার প্রাথমিকটা হচ্ছে চিহ্ন ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজ। এই কোয়েশ্চন থেকে আপনার 4টি কোয়েশ্চন ক্লিয়ার হয়ে গেল। কোয়েশ্চন নাম্বার 125, মানুষের মাতৃভাষার জ্ঞানের উন্নয়নে কগনিটিভ ডেভেলপমেন্ট ততটাই গুরুত্বপূর্ণ যতটা মাতৃদুগ্ধের, মানে মাতৃদুগ্ধের যতটুকু প্রয়োজন ততটুকু মাতৃভাষার জ্ঞানের উন্নয়নে কগনিটিভ ডেভেলপমেন্টটা ততটুকু গুরুত্বপূর্ণ। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলেছেন রাজর্ষি টেন্ডন, রায়বার্ন, মহাত্মা গান্ধী, বিবেকানন্দ। এই কথাটা বলেছেন মহাত্মা গান্ধী। অপশন 3টা হচ্ছে সঠিক। এই কোয়েশনগুলি ফিক্স থাকে, এখানে আপনার বুঝাবার বা কিছু করার নেই। এইভাবে যে কে বলেছে এইভাবে যে কোয়েশনগুলি থাকে সেগুলি ফিক্স থাকে। কোয়েশ্চেন নাম্বার 126, যদি ছাত্রদের এমন একটা ভাষার মাধ্যমে পড়ানো হয় যেখানে তাদের ভালো আধিপত্য নেই, মানে যেখানে তাদের ভালো ম্যাটেরিয়াল পাবে না, ভালো জিনিস পাবে না, সেখানে কি হবে? প্রকৃত গভীর চিন্তা ভাবনা সম্ভব নয়। ছাত্ররা মুখস্থবিদ্যা বা জেনে তেনে প্রকারের মনে রাখতে অভ্যস্ত হয়ে উঠবে, মানে তারা রুট মেমোরাইজেশনের দিকে বেশি ইম্পর্টেন্ট দিবে যখন তারা ভালো ম্যাটেরিয়ালস পাবে না। অবশ্য ঠিক, ছাত্ররা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে, এটাও ঠিক। উপরের সবগুলি, এটা হচ্ছে উপরের সবগুলি অপশন 4। কীভাবে অপশন 4? যেমন ধরুন একটি অনেক যে জায়গার মধ্যে কোনো ম্যাটেরিয়াল পাওয়া যাচ্ছে না, অনেক কি বলবো, যে অনেক জায়গা আছে না যেখানে ম্যাটেরিয়াল পাওয়া যায় না, মার্কেট কাছে নেই, এই যে এভাবে জায়গা আছে, বা আপনার কাছে কোনো ধরনের ম্যাটেরিয়াল পাচ্ছেন না, শুধু একটি বই পাচ্ছেন, শুধু আপনি যে টেক্সট বুক সেটি আপনার কাছে আসে কিন্তু আপনি ম্যাটেরিয়াল কিনতে পারছেন না, তাহলে আপনি কি করবেন? যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকটাই মুখস্থ করে ফেলবেন, আর আপনার গভীর চিন্তা করতে পারবেন না। এর আগে কোশ্চেনের মধ্যে দেখেছিলেন যে মুখস্থবিদ্যা কী করে গভীর চিন্তাটা সরিয়ে নেয়। অপশন 4টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 127, ভাষা শিক্ষায় ভাষার আত্মীয়করণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেক্ষিত হলো শোনা এবং বলা, কেবল শোনা, কেবল পড়া, কেবল লেখা। মানে আত্মীয়করণ বলতে অ্যাকুইজিশন বলা হচ্ছে। অ্যাকুইজিশন কখন আপনি ভাষাটা গুরুত্বপূর্ণ মনে করবেন? যখন আপনি শুনবেন প্লাস বলবেন। শুধু শুনলে প্লাস
শুধু পড়লে শুধু লেখলে হবে না। যখন আপনি শুনবেন প্লাস বলবেন তখন আপনার আত্মীয়করণটা গুরুত্বপূর্ণ হবে বা আপনার অ্যাকুইজিশনটা ভালো হবে। আপনি শুনছেন, শোনার পর ইউজ করছেন, বলছেন, তখন আপনার অ্যাকুইজিশনটা ভালো হবে। অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং এটার প্রপার ভিডিও আছে। অ্যাকুইজিশন আপনি অটোমেটিকভাবে যেটা শিখছেন সেটা শুনে হোক কিংবা বলে হোক, যেভাবে অটোমেটিকভাবে শিখে যাচ্ছেন সেটা হচ্ছে অ্যাকুইজিশন। আর লার্নিংটা হচ্ছে যখন আপনি কনসিয়াসভাবে এফোর্ট করে প্র্যাকটিস করে যখন শিখবেন সেটা হবে লার্নিং। অ্যাকুইজিশন ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে পেয়ে যাবেন। কোয়েশ্চন নাম্বার 128, ভাষা শিক্ষায় পড়ার উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অল্প সময় অধিকতর জ্ঞানের সরবরাহ, পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলি উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা, পাঠদান প্রক্রিয়া শিক্ষকদের কম শ্রম করা। এই কোয়েশনের মধ্যে একজনের কোয়েশন ছিল। এই যে বারবার আমি বলছি কোয়েশন ছিল, কারণ একজন আমাকে স্ক্রিনশট দিয়েছিলেন ওনাকে ডিসকাশন করার জন্য, কিন্তু আমি দুঃখিত ওনার প্রপার কোয়েশনগুলি আমি এক ভিডিওর মধ্যে দিতে পারছি না। কারণ যদি আমি এই কোয়েশনগুলি এক ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে আপলোড করে যাই আর যদি কোনো নিউ ক্যান্ডিডেট থাকে তাহলে ওনার জন্য কনফিউশন ক্রিয়েট হতে পারে। কারণ এগুলি কনফিউশন ক্রিয়েট কোয়েশনগুলি প্রপার এক্সপ্লেনেশন নেই, ইউটিউবের মধ্যে নেই, প্লাস আমরা পড়েও এখান থেকে কিছু বুঝতে পারি না। কিন্তু আমি অনেক খুঁটিয়ে চেষ্টা করে বের করেছি এটার এক্সপ্লেনেশনটা কী হবে, বা নিজে অনেক চেষ্টা করে এগুলি বার করছি। ইউটিউবের মধ্যে বেঙ্গলির প্রপার ক্লাস নেই, আপনারা নিশ্চয় জানতে পারবেন যে প্রত্যেকটি কোয়েশনের সাথে সাথে ডিসকাস করা হচ্ছে এভাবে নেই। কোয়েশন আছে, কোয়েশনের সাথে আনসার কি অনুযায়ী জাস্ট আনসারটা বলে দিচ্ছেন, এটাই থাকে। ভাষা শিক্ষার পড়ার উপাদানগত সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা কনফিউশন। আমি তাই ভালোভাবে বোঝার চেষ্টা করব। অল্প সময়ে অধিকতর জ্ঞান সরবরাহ, মানে কিছু কম সময়ের মধ্যে আপনি জ্ঞানটা বেশিরভাগ সরবরাহ করবেন, সেটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলির উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রদের মনোযোগ আকর্ষণ করা, পাঠদান প্রক্রিয়া শিক্ষকদের কম শ্রম করা, মানে টিচাররা কম শ্রম করবেন, কম কাজ করবেন, এইভাবে পাঠ্য বিষয়ের প্রতি ছাত্রদের মনোযোগ মানে ছাত্রদের আকর্ষণ করা। আপনি একটা স্টোরি বললেই ছাত্রদের আকর্ষণ করতে পারেন, সেটা এত বড় চ্যালেঞ্জ হয় না। পাঠ্য উপাদানের অন্তর্গত মোটা দাগের বিষয়গুলি উপযুক্ত ব্যাখ্যা দেওয়া, এই যে ইউটিউবের মধ্যে এক্সপ্লেনেশন নেই, আমার জন্য কত বড় একটা চ্যালেঞ্জ আছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কত বড় একটা আমার জন্য চ্যালেঞ্জ, যে আমি এটার এক্সপ্লেনেশন কিভাবে করব। আমার অনেক জায়গা থেকে খোঁজা লাগবে, অনেক জায়গা থেকে দেখা লাগবে, তারপরে আমি আপনাকে এক্সপ্লেনেশন দেব। আমি কোনো ভুল এক্সপ্লেনেশন দিতে পারবো না, কারণ আপনারা এখানে প্রত্যেকজন ম্যাচিউরড, আমার থেকে অনেক বড় নিশ্চয় আছেন আর আমার থেকে ছোটও থাকতে পারেন। তাহলে আমি যদি কোনো ভুল এক্সপ্লেনেশন দিই আপনারা তৎক্ষণাৎ আমাকে ধরে নিতে পারেন যে আমি ভুল এক্সপ্লেনেশন দিচ্ছি। তাই আমার জন্য এটা চ্যালেঞ্জ থাকবে না, আমি ভুল কোনো জিনিস এক্সপ্লেনেশন দিতে পারবো না। কারণ আপনারা বিএড করেছেন, কেউ এমএ পাস করেছেন, কেউ অনেক আরও হাই লেভেলের কোয়ালিফাইড থাকবেন, আপনারা সাথে সাথে আমাকে ধরতে পারবেন আমি ভুল বললে। তাই এটা আমার জন্য চ্যালেঞ্জ হবে না আমি কিভাবে ক্লাসের মধ্যে গিয়ে যে পার্টটি বা ডিসকাস করব বা এই কোয়েশনগুলি আমি ইউটিউবের মধ্যে কীভাবে ডিসকাস করব, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে না যে আমি এক্সপ্লেনেশন করতে পারবো কি না পারবো না। প্রথমে আমাকে যদি আমি এক্সপ্লেনেশন করতে চাই ভালোভাবে, তাহলে আমাকে আগে ডিটেলভাবে পড়তে হবে, তারপরে আমি এক্সপ্লেনেশন করব। তাহলে এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে না যে আপনি যে আমাকে কোয়েশনটি দিয়েছিলেন, কোয়েশনটি দেওয়ার পর তো আমার এত বড় একটা চ্যালেঞ্জ হয়েছে যে এই কোয়েশনগুলি ইউটিউবের মধ্যে ডিসকাশন নেই, প্লাস অন্য কোনো জায়গায় এই কোয়েশনের ডিসকাশন নেই, বা গুগলের মধ্যে থেকে এই কোয়েশনগুলির ডিসকাশন করা নেই, বা যদি গুগলের মধ্যে থাকে তাহলে আনসারটি চেঞ্জ থাকে সিটেটের অফিসিয়াল আনসার কি অনুযায়ী। কারণ আমি অনেক কোয়েশন সার্চ করেছি গুগলের মধ্যে বা অন্যান্য আদার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মধ্যে সার্চ করেছি, অনেক সময় আনসার অন্যটি থাকে, প্লাস সিটেটের অফিসিয়াল আনসার কি অনুযায়ী অন্যটি থাকে। অফিসিয়াল আনসার কি কখনো গলত হয় না, যদি একটি দুটি গলত হয় তাহলে তাদের কোনো না কোনো সেন্সে যে কোয়েশন বানাচ্ছেন ওনার সেন্সে এই কোয়েশনটি থাকে। যেমন আমরা এর আগে একটি কোয়েশন পেয়েছিলাম যে আপনি সহমত হতে পারছেন, আমি যদি এখানে একটি কোয়েশন
লিখি, লেখার পর আমি সহমত থাকি, এটা আমি আনসার দিয়ে দিই। তারপরে আপনি যদি এমসিকিউ সলভ করেন, আপনি নাও সহমত থাকতে পারেন, আপনি কি করবেন, আপনার যে কোনোভাবে যেমন তেমনভাবে আপনার আমার থটের সাথে মিলানো লাগবে, এটাই। তাহলে আমার জন্য এই এক্সপ্লেনেশনটা দেওয়া আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, আপনার এই কোয়েশনগুলি দেওয়াটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ ছিল ডিসকাশন করা। আই হোপ এই কথাগুলির মধ্যে থেকে আপনার যে কোয়েশনের আনসার সেটা পেয়ে যাবেন। কোয়েশ্চন নাম্বার 129, মেধাবী ছাত্রদের উচ্চারণ এবং শব্দভাণ্ডার, তাদের প্রনাউন্সিয়েশন প্লাস ভোকাবুলারি বেশি ভালো হয়, এই কথা কে বলেছেন? টারমান, ফিশার, থাম্বা, এদের সবাই এই কথা বলেছেন। অপশন 4টা হচ্ছে সঠিক। এখানে কিছু এক্সপ্লেনেশন নেই, কারণ যারা বলেছে সেটা তারাই বলেছে। কোয়েশ্চন নাম্বার 130, শব্দের অর্থ স্পষ্ট ক্লারিফাইং করার ক্ষেত্রে সবচেয়ে ভালো পদ্ধতি হলো শব্দ ব্যাখ্যা এক্সপ্লেন করা। অভিধান থেকে দেখে নেওয়া মানে ডিকশনারি থেকে দেখে নেবেন। বাক্যে শব্দের ব্যবহার অনুযায়ী ছাত্রদের আন্দাজ করার সুযোগ দেওয়া। ভাষা শিক্ষার মধ্য দিয়ে শব্দের অর্থ স্পষ্ট করা, ভাষা শিক্ষার দিয়ে আপনি স্পষ্ট করবেন অর্থটা। বাক্যের শব্দের ব্যবহার অনুযায়ী, কীভাবে ব্যবহার অনুযায়ী সেটার আপনি আন্দাজ দেখাবেন, সুযোগ করে দেবেন। আন্দাজ মানে তারা যেন আপনি বলবেন, বলার সময় তারা যেন আন্দাজ করতে পারে কিভাবে শব্দটা স্পষ্ট, আপনি স্পষ্টভাবে উচ্চারণ করতে পারেন, তখন তারাও স্পষ্টভাবে উচ্চারণ করবে। আপনার যদি আপনার পড়া যেভাবে থাকবে সেভাবে থাকবে। ল্যাঙ্গুয়েজ টিচারের খাসিয়ত সেটা হতে হবে সে যেন প্রপার উচ্চারণটা করতে পারে। আমার যদি উচ্চারণের মধ্যে কোনো ভুল থাকে তাহলে আই এম সরি ফর দ্যাট, কারণ আমি ল্যাঙ্গুয়েজের টিচার নয়, আমার সাবজেক্টও নয়। আমি এই জন্য কোয়েশন দিয়েছি কারণ ইউটিউবের মধ্যে এইগুলো ডিসকাশন নয়, আর আমার কোনো না কোনো শব্দের মধ্যে উচ্চারণটা নাও ঠিক হতে পারে। অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 131, মুদ্রিত পাঠ ব্যতিরেকে দ্বিতীয় ভাষা শেখানোর জন্য নিম্নলিখিত কোনটি সাহায্য করে? প্রাকৃতিক পদ্ধতি, ন্যাচারাল অ্যাপ্রোচ, ভাষা নিমজ্জন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি, পরিস্থিতিগত পদ্ধতি, সিচুয়েশনাল অ্যাপ্রোচ। এই যে ভাষা নিমজ্জন, এই ভাষা নিমজ্জন এটা অনেক কনফিউশন ক্রিয়েট। ভাষা নিমজ্জন আপনি অনেক সার্চ করবেন, পাবেন না ভাষা নিমজ্জনটা কি। ভাষা নিমজ্জন হচ্ছে এমন একটা পরিবেশ যে আপনি যেটা ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছেন চারিদিকে আপনি সেই এনভায়রনমেন্টটা দিচ্ছেন, চারিদিকে শুধু ওই ভাষা ছড়িয়ে পড়ছে। যেমন আপনি ইংলিশ শেখাচ্ছেন, আপনি চারিদিকে যা কিছু বাচ্চা চোখে দেখছে, যা কিছু কানে শুনছে, সব দিক দিয়ে আপনি যখন সেই ল্যাঙ্গুয়েজটা দেবেন তখন সেটা হবে ল্যাঙ্গুয়েজ ভাষা নিমজ্জন বা ল্যাঙ্গুয়েজ ইমার্শন, মানে ভাষার দিকে ডুবে যাচ্ছে ছাত্ররা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইমার্শন। অপশন 2টা হচ্ছে সঠিক। এটার এক্সপ্লেনেশন কোনো চ্যানেলের মধ্যে নেই। আমি দেখেছি প্রত্যেক যত সব চ্যানেল আছে বেঙ্গলের, আমি সবার ভিডিও দেখেছি, কিন্তু সবাই যেগুলি কোয়েশন বুঝে সেটা শুধু এক্সপ্লেনেশন আছে, কিন্তু যে কোয়েশনগুলো বুঝে না এই কোয়েশনগুলোর এক্সপ্লেনেশন নেই। কোয়েশন নাম্বার 132, ত্রুটিপূর্ণ পাঠ অভ্যাস তৈরি হওয়ার অন্যতম কারণ। ত্রুটিপূর্ণ মানে ভুল রিডিংয়ের কোনটি অন্যতম কারণ? বহুভাষিকতা, মাল্টিলিঙ্গুয়ালিজম কখনো বাধা আসবে না। মাল্টিলিঙ্গুয়ালিজম আপনি যখন দেখবেন তখন আপনি রেসোর্স হিসাবে মাল্টিলিঙ্গুয়ালিজমকে ধরবেন, অ্যাসেট হিসাবে ধরবেন। বাচ্চাদের যে তাদের নিজের ভাষা আছে সেগুলি রিসোর্স হিসাবে ধরবেন। আর মাল্টিলিঙ্গুয়ালিজমটা প্রমোট করা এনইপির মধ্যে ছিল। এনইপির 2020 ভিডিও শর্টভাবে একদম 5 মিনিটের মধ্যে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটি দেওয়া আছে, আপনারা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে থেকে দেখতে পারবেন। বারবার কেন ইংলিশ পেডাগজি থিওরি বলছি, কারণ সিলেবাস বাংলার আর ইংলিশের সেম, সেই জন্য। দ্বিভাষিকতা মানে টু ল্যাঙ্গুয়েজ। যারা একটি ল্যাঙ্গুয়েজ জানে তাদেরকে বলা হয় মনোল্যাঙ্গুয়ালিজম, যারা দুইটি ল্যাঙ্গুয়ালিজম জানে তাদেরকে বলা হয় বাইল্যাঙ্গুয়ালিজম, আর যারা দুইটির থেকে বেশি তাদেরকে মাল্টিলিঙ্গুয়ালিজম বলা হয় বা পলিগ্লট বলা হয়। অতিরিক্ত বীরযুক্ত শ্রেণীকক্ষ, পড়ার সময় আঙ্গুল দিয়ে নির্দেশিত করা অথবা দৃষ্টিকে আঙ্গুল দিয়ে পরিচালনা করা। যখন আপনি পড়ার সময় আঙ্গুল দিয়ে এইভাবে
আঙ্গুল দিয়ে দিয়ে পড়বেন, সেটা আপনার অভ্যাস হয়ে যাবে। যদি প্রাইমারি ক্লাসের মধ্যে এইভাবে যে তুমি আঙ্গুল দিয়ে দিয়ে পড়ো, এটা ভুল অভ্যাস। আঙ্গুল দিয়ে দিয়ে পড়ার দরকার নেই, কারণ যদি আঙ্গুল দিয়ে দিয়ে পড়ে তাহলে সেই অভ্যাসটা থেকে যাবে। বড় হওয়ার পরও সে আঙ্গুল দিয়ে দিয়ে তার অভ্যাস ছোটো থেকেই ছোটো থেকে হয়ে যাবে, সে বড় হলেও আঙ্গুল দিয়ে দিয়ে পড়বে। অপশন 4টা হচ্ছে সঠিক, সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ অন্যতম কারণ। কোয়েশ্চন নাম্বার 133, নিম্নলিখিতের মধ্যে কোন শিক্ষণ পঠন সমস্যার সমাধান শব্দ জ্ঞান পদ্ধতিতে পুরাতন পদ্ধতি সম্ভব? বাক্য গঠনের ক্রম সাহায্য করা, সঠিক উচ্চারণ, শিশুরা ব্যাখ্যা সমস্যার মোকাবিলা করে না, উপরোক্ত সবগুলি। সঠিক উচ্চারণ। অপশন 2টা হচ্ছে সঠিক। যখন আপনি কোনো কিছু পড়বেন, তখন আপনি যদি প্রিভিয়াস নলেজ থাকে, কিছু বুঝতে পারছেন না, তখন আপনি প্রিভিয়াস নলেজটা ইউজ করে আপনি সেটা অনুমান লাগাতে পারবেন, পুরো গ্যাস করতে পারবেন। সঠিক উচ্চারণ, এটা হচ্ছে অপশন 2। কোয়েশ্চন নাম্বার 134, নিম্নলিখিতের মধ্যে কোনটি দক্ষতা উদ্দেশ্যে স্কিল অবজেক্টিভ সঙ্গে যুক্ত নয়? পড়া, লেখা, শোনা, ভাষা আগ্রহ। LSRW এটি হচ্ছে একটি স্কিল, কিন্তু ভাষার আগ্রহ এটি তো কোনো স্কিল নাই। আমার ভাষার প্রতি ইন্টারেস্ট, এটা আমার কি স্কিল? যখন আমি শিখে যাব বা তখন সেটা আমার স্কিল হয়ে যাবে। এভাবে কোয়েশন আসবে, দেখবেন পরের যে কোয়েশনের প্যাটার্নগুলি থাকবে, যে একটি ভাষা তার প্রথম ভাষা বা সে অনেকটি ভাষা বলতে পারে, তারপরে সে ইংলিশ শিখছে, তার ইংলিশ একদম তাড়াতাড়ি শিখে ফেলছে, সেটা কি তার স্কিল ট্রান্সফার হয়েছে? অপশন 4টা হচ্ছে সঠিক। স্কিল অবজেক্টিভ নয়, ভাষার আগ্রহ, ভাষার প্রতি ইন্টারেস্ট, এটা কোনো স্কিল অবজেক্টিভ নয়। কোয়েশ্চন নাম্বার 135, ভাষার উন্নয়নকে যে বিষয় প্রভাবিত করে তা হলো স্বাস্থ্য, মেধা, ব্যক্তিগত পার্থক্যসমূহ, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, উপরোক্ত সবগুলি। ভাষা ডেভেলপমেন্টের জন্য প্রত্যেকটি আপনার জরুরত। স্বাস্থ্য, মেধা IQ, স্বাস্থ্য বলতে হেলথ বলতে পারেন, ব্যক্তিগত পার্থক্য ইন্ডিভিজুয়াল, কেউ তাড়াতাড়ি ভাষা শিখতে পারবে, কেউ জলদি শিখতে পারবে, উপরোক্ত সবগুলি। অপশন 4টা হচ্ছে কারেক্ট। এখানে আমাদের আরও একটি সেট কমপ্লিট হয়ে গেল। আপনারা কি করবেন, কমেন্টের মধ্যে মতামত জানাবেন যে ক্লাসগুলো কিভাবে হয়েছে। কারণ যদি কমেন্টের মধ্যে মতামত জানান, আমার যে নিউ কোয়েশন সেগুলি আমি দিতে ভালো লাগবে। আর যদি আপনারা কিছু কমেন্ট করেন না, তাহলে আমার কি ভালো লাগবে? আপনারা তো অনেকেই ভিডিও দেখেন, কিন্তু ভিউজ তো এসে যায়, ঠিক আছে, কিন্তু যতটি ভিউজ আছে ততটি লাইক আসে না, বা কমও বলা, লাইক তো আসার দরকার। যে এতটুকু কোয়ালিটি পেয়েছেন, সেই কোয়ালিটির থেকে তো নিশ্চয়ই আপনার কিছু না কিছু একটা আমি আপনাদের বেনিফিট করছি, আপনারা তো আমার বেনিফিট করাবেন, যে আমাকে উৎসাহ দেবেন যে ক্লাসগুলো ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে। যে কোনো কমেন্ট করতে পারেন, খারাপ হলে খারাপ করতে পারেন, আর ভালো হলে ভালো কমেন্ট করতে পারেন, কারণ আমার উৎসাহ জাগবে, ফিডব্যাক দিয়ে অনেক উৎসাহ জাগে। তাই আপনারা কমেন্টের মধ্যে মতামতটা জানাবেন ক্লাসটি কেমন হয়েছে। প্যাসেজ করব না, আর একটি কোয়েশ্চেন পেপার ডিসকাস করব। কোয়েশ্চন নাম্বার 106, দক্ষতাপূর্ণ পাঠ যা নয়, গঠনমূলক, কল্পনাপ্রবণ, প্রগতিপন্থী, উদ্দেশ্যমূলক, কনস্ট্রাকটিভ, ইমাজিনেটিভ, প্রোগ্রেসিভ, ডেলিভারেট। আপনারা যদি CDP পড়েছেন তাহলে এই কোয়েশনটি এলিমিনেট করে বার করতে পারবেন। অনেক কোয়েশন আছে যা থিওরি দিয়ে কিছু হয় না। কোয়েশনটি দেখে যদি কোয়েশন না বুঝেন, কিন্তু MCQতে দেখবেন, MCQর মধ্যে এলিমিনেট করবেন, এলিমিনেট করেই আপনার আনসারটা বের হয়ে যাবে। কনস্ট্রাকটিভ, এটা অনেক, যেখানে অ্যাক্টিভ ক্লাস থেকে অনেক ভালো। ইমেজিন, বাচ্চাদেরকে যখন কল্পনা করে সেটা অনেক ভালো। প্রোগ্রেসিভ, যেখানে চাইল্ড সেন্টার ক্লাস, সেটাও ভালো। ডেলিভারেট, উদ্দেশ্যমূলক। অপশন 4টা যাচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভের আনসার নেগেটিভটাই। কোয়েশ্চন নাম্বার 107, নিম্নলিখিতের মধ্যে কোনটি সুদূর প্রসারী পাঠের সঙ্গে সম্পর্কযুক্ত নয়? এটি পড়ার বৃহত্তর আনন্দ করে, গভীর বোঝাপড়ার জন্য একটি খুঁটিনাটি বিবরণ মতে পড়তে সাহায্য করে,
এটি ভাষা শিক্ষা সমৃদ্ধ করে। এটি পাঠ সামগ্রিকভাবে বোঝার জন্য পড়া হয়। সুদূর প্রসারী পাঠ মানে এক্সটেন্সিভ রিডিংয়ের পড়া কথা বলছে। আনন্দের জন্য পড়া প্লাস জেনারেল আইডিয়া এইভাবে প্লেজারের জন্য পড়া তখন এক্সটেন্সিভ হবে। আর সামগ্রিকভাবে বোঝার জন্য এটা হয়ে যাবে স্কিমিং। এক্সটেন্সিভের সাথে স্কিমিংটা জড়িত আছে, তাই অপশন 4টা হবে স্কিমিং। এটি ভাষা শিক্ষা সমৃদ্ধ, এটাও ঠিক আছে, কিন্তু এটা এই অপশনের সাথে ফিট খাচ্ছে না। এর গভীর বোঝাপড়ার জন্য এটি খুঁটিনাটি বিবরণ মতে পড়তে সাহায্য করবে, মানে ডিটেইল রিডিং করবেন। ডিটেইল রিডিং আপনি কখন করবেন? যখন আপনি ইন্টেন্সিভ রিডিং করবেন। ইন্টেন্সিভ এক্সটেন্সিভ এই কোয়েশন অনেক আছে, পরের যে কোয়েশনগুলি ডিসকাস করা হবে সেখানে ইন্টেন্সিভ এক্সটেন্সিভ স্কিমিং অনেক কোয়েশন আসবে। সেইগুলি ল্যাঙ্গুয়েজের যে স্কিল থিওরির মধ্যে আছে, সেই স্কিল থেকে আপনারা ইন্টেন্সিভ এক্সটেন্সিভ বা স্কিমিং টাইপস অফ ল্যাঙ্গুয়েজের মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিলের যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। অপশন 2টা হচ্ছে সঠিক, কারণ এখানে ইন্টেন্সিভ রিডিংয়ের কথা বলেছে, আর সুদূর প্রসারী মানে এক্সটেন্সিভ রিডিং। কোয়েশ্চেন নম্বর 108, লেখার পদ্ধতিগত কর্মকৌশল প্রসেস অ্যাপ্রোচ লক্ষ্যে যে বিষয়ের উপর হবে তা কেবল পদ্ধতি, কেবল উৎপাদন। পদ্ধতি এবং তার উৎপাদন উভয় ভালো হাতের লেখার ব্যবহার। প্রসেসের অ্যাপ্রোচের মধ্যে অনেক স্টেজ আছে। প্রথমে ব্রেনস্টর্ম করবেন, আইডিয়াস জেনারেট করবেন, অর্নামেন্টেশন অফ আইডিয়াস এভাবে করবেন সবার প্রথমে, তারপরে ড্রাফট, তারপরে রিড্রাফট, তারপরে রিভাইজ, তারপরে এডিট, তারপরে পাবলিশ। যখন পাবলিশ করবেন সেটা উৎপাদন বা প্রোডাক্ট হয়ে যাবে। রাইটিং ইজ এ প্রসেস নট প্রোডাক্ট, এটাও আছে। লেখা হলো একটি পদ্ধতি, উৎপাদন নয়। যখন আপনি উৎপাদন করে দিলেন, মানে বই একটা লিখছেন, লেখার আগ পর্যন্ত আপনি প্রসেস করে যাচ্ছেন, এক এক স্টেজ পরে এক এক স্টেজ করে যাচ্ছেন। যখন পাবলিশ করে দিলেন তখন প্রোডাক্ট হয়ে যাবে। তাহলে প্রসেসের উপর লক্ষ্য করে পদ্ধতি এবং তার উৎপাদন উভয়, অপশন যেটা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নম্বর 109, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভাষা পাঠ্যক্রমে সাহিত্য অন্তর্ভুক্ত পিছনে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিষয়? সব থেকে কম লিটারেচারের কোনটি? এটি কেবলমাত্র শোনা এবং বলার দক্ষতাকে লালন করে। এটি হলো একটি পরীক্ষিত অথেন্টিক বিষয়। ইয়েস, লিটারেচার অথেন্টিক মেটেরিয়াল যে অন্য পারপাসের জন্য বানানো হয়, কিন্তু টিচিংয়ের সময় আপনি ক্লাসে এনে সেটা থেকে পড়ান, সেটাকে অথেন্টিক মেটেরিয়াল বলা হয়। এটি ছাত্রদের অন্য সংস্কৃতি বুঝতে সাহায্য করে, অন্যান্য কালচার বুঝতে সাহায্য করে। অথেন্টিক মেটেরিয়াল লিটারেচার সাহিত্য, এটা ঠিক। এটি ছাত্রদের ব্যক্তিগত প্রতিক্রিয়া জানাতে উৎসাহিত করে, তাদের ইন্ডিভিজুয়াল ফিডব্যাক, এটাও ঠিক। এটি কেবলমাত্র শোনা এবং বলার দক্ষতাকে লালন করে। জাস্ট শুধু শুনবেন, লিটারেচারটা শুধু শুনবেন আর শুধু বলবেন, এটাই কি লিটারেচার ডেভেলপ করে? নয়। নেগেটিভের জন্য নেগেটিভ, অপশন 1টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেন নম্বর 110, নিম্নলিখিতের মধ্যে কোন বিবৃতিটি নির্ভুল মানে একটি হচ্ছে ভুল, আর নির্ভুল মানে ভুল নয়। 3টি ভুল থাকবে, একটি নির্ভুল থাকবে। বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে। এই কোয়েশনের মধ্যে একজনের কনফিউশন ছিল, আশা করব আপনি বুঝে যাবেন আমি যখন এক্সাম্পল দিয়ে দেব। বিরাম চিহ্ন একটি বাক্যের নিতান্ত কম অর্থ পরিবর্তন চিহ্নিত করে। বিরাম চিহ্ন একটি পাঠককে সুন্দর করে তুলতে সাহায্য করে, এটা ঠিক আছে। যেমন বিরাম চিহ্ন একটা পাঠকে সুন্দর করে তোলে। বিরাম চিহ্ন একটি পাঠের গতিকে বাধাগ্রস্ত করে। বিরাম চিহ্ন বলতে যে দাড়ি, ক্ষমা, এই যে পাঞ্চুয়েশন মার্কগুলি হচ্ছে এগুলি, স্টপ এগুলি হচ্ছে, বা কোয়েশ্চেন মার্ক, এটা বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কখনো কি বাধাগ্রস্ত করে, কখনো বাধা করে না। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1। বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে। ফর এক্সাম্পল কিভাবে? যেমন ধরুন আপনি কোনো জায়গায় গিয়েছেন, শহরের মধ্যে বা যে কোনো জায়গায় গিয়েছেন, দেখবেন লেখা থাকবে এখানে প্রস্রাব করিবেন না,
এখানে প্রস্রাব করিবেন না, পরে লেখা থাকবে করিলে 50 টাকা জরিমানা। এই বাক্যটা লেখা থাকবে, আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন। যদি এই বাক্যের মধ্যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা থাকবে। যদি আমি এখানে প্রস্রাব করিবেন না, নার পরে আমি কমা দেই, তারপরে বলি করিলে 50 টাকা জরিমানা দিবে, মানে একটা প্রপার বাক্য হয়ে যাবে। ঠিক সেই সময় যদি বিরাম চিহ্নটা আমি এখানে প্রস্রাব করিবেন, এখানে কমা দিয়ে দেই, না করিলে 50 টাকা জরিমানা, তখন বাক্যটা কী হয়ে গেল? পরিবর্তন হয়ে গেল। তাহলে এর সঠিক অপশন কী হবে? বিরাম চিহ্ন একটি বাক্যের অর্থ পরিবর্তন চিহ্নিত করে, মানে অর্থটা পরিবর্তন চিহ্নিত করছে। যেমন এখানে প্রস্রাব করিবেন, কমা দিলাম, মানে আপনার করবেন, না করলে 50 টাকা জরিমানা। ঠিক তেমনই আমি কি করলাম, এখানে প্রস্রাব করিবেন না, তারপরে কমা দিলাম, করিলে 50 টাকা জরিমানা। দুটি সেন্স কী হয়ে গেল? চেঞ্জ হয়ে গেছিল। তাহলে বিরাম চিহ্ন কী করলো? একটি বাক্যর অর্থ পরিবর্তন করে দিল। অপশন 1টা হচ্ছে সঠিক। কনফিউশনটা আই থিঙ্ক দূর হয়ে যাবে। এই যে এক্সাম্পলটা আছে, এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, এই এক্সাম্পল দিয়ে আপনি এই কোয়েশনের সাথে ফিট করবেন। 100% অ্যাকুরেট, এটা এক্সপ্লেনেশন সঠিক। নিশ্চয় আপনার কনফিউশনটা দূর হবে। কোয়েশ্চন নম্বর 111, ছাত্রদের লেখার মূল্যায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে বিষয়ের প্রতি মনোযোগ আকর্ষণ করবে তা বানান এবং ব্যাকরণ ঠিক করা, স্পেলিং প্লাস গ্রামার সেটা ঠিক থাকার জন্য গুরুত্বপূর্ণ থাকবে। বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ, শব্দ সংখ্যাকে বজায় রাখা, শব্দের যে সংখ্যা, ওয়ার্ডের যে লিমিট সেটাকে বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ হবে। লেখার সময় বাগধারা ও প্রভাব ব্যবহার করা, বাগধারা যে এক তিলে দুইটি স্বীকার করা, এইভাবে যে প্রবাদগুলি থাকে বা বাগধারা থাকে, এটা বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। একটা বাচ্চা যে তার জিনিসটা এক্সপ্রেস করতে পারছে কিনা সেটা গুরুত্বপূর্ণ, নাকি যদি প্রথমে এক্সপ্রেস করতে পারে তাহলে তো পরের কাজ আসবে বানান প্লাস বাগধারা বা ব্যাকরণ পরে আসবে, প্রথমে তাকে এক্সপ্রেস করতে হবে। অপশন 2টা হচ্ছে সঠিক, সব থেকে গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধারণার বহিঃপ্রকাশ, অর্নামেন্টেশন অফ আইডিয়াস। কোয়েশ্চন নম্বর 112, এনসিএফ 2005 এর নির্দেশ মূলনীতি গাইডিং প্রিন্সিপাল অনুযায়ী নিম্নলিখিত কোনটি এর অন্তর্ভুক্ত নয়? এনসিএফ 2005 যখন দেখবেন যে অপশনটির মধ্যে বাচ্চাটা অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভিটির মধ্যে থাকবে, ক্লাসটা অ্যাক্টিভ থাকবে, সেই অপশনটা কারেক্ট হবে। আর এখানে দিয়েছে নয়, মানে নেগেটিভ খুঁজে বের করতে হবে। বিদ্যালয়ের বাইরের জীবনের সঙ্গে জ্ঞানকে সংযুক্ত করা, নলেজটাকে বাইরে বিয়ন্ড দি টেক্সট বুক রাখবেন। শুধু টেক্সট বুক বা বিদ্যালয়ের মধ্যে শুধু ক্লাসরুমের ভিতরেই থাকবেন না, ক্লাস থেকে বাইরে যাবেন, বাইরে অ্যাক্টিভিটি করাবেন বা আদার কোনো ম্যাটেরিয়াল সংগ্রহ করে সেটা ডিসকাস করতে পারেন। এটা সুনিশ্চিত করা যাতে লেখাপড়া লার্নিং নোট পদ্ধতি থেকে স্থানান্তরিত হয়, মানে রুট লার্নিং থেকে স্থানান্তরিত হবে। পাঠ্যক্রম কারিকুলাম পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে, শুধু টেক্সট বুক সেন্ট্রিক। যে কারিকুলামটা আছে, আপনার যে কারিকুলাম ডিজাইন করেছেন সেটা শুধু টেক্সট বুকের উপর নির্ভর করে। টেক্সট বুক হচ্ছে ওয়ান অফ দি রিসোর্স, অনেক রিসোর্স আছে, অনেক রিসোর্সের মধ্যে অনলি রিসোর্স নয়, ওয়ান অফ দি রিসোর্স, মানে অনেক ম্যাটেরিয়ালের মধ্যে একটি ম্যাটেরিয়াল হচ্ছে টেক্সট বুক। শুধু আপনি টেক্সট বুকের উপর নির্ভর করবেন না, বিয়ন্ড দি টেক্সট বুকের বাইরে যাবেন, বাইরের জীবনের সাথে কানেক্ট করবেন, রিয়েল লাইফের সাথে তাদের কানেক্ট করবেন। পরীক্ষা শ্রেণীকক্ষে আরও নমনীয় এবং একীকরণ, পরীক্ষাটা একীকরণ ইন্টিগ্রেটেডভাবে করা। নমনীয় বলতে যেমন ফরম্যাটিভভাবে এইভাবে আপনি করবেন, এটা এনসিএফ বলেছে। পাঠ্যক্রম কারিকুলাম পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে, মানে যেগুলি পড়াচ্ছেন শুধু কারিকুলামটা শুধু টেক্সট বুক সেন্ট্রিক হবে, এটা হচ্ছে নেগেটিভ। অপশন 3টা হচ্ছে কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 113, যা শব্দের মাধ্যমে তত্ত্বগত খবর কি হয়েছিল, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কাজের জন্য উৎসাহ এবং কিভাবে সেই ক্রিয়া সমাপ্ত হলো, এই ছবি তুলে ধরা, প্রজেক্ট ওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, অ্যানেকডোটাল রেকর্ড, রেটিং স্কেল। রেটিং স্কেলের মধ্যে যখন বাচ্চারা কোনো অ্যাক্টিভিটি করছে, আপনি একটি এইভাবে প্যামানা বানিয়ে দিলেন, তখন আপনি বাচ্চাদেরকে রেট করবেন পুয়ার না অ্যাভারেজ, বা ইমোজি দিতে পারবেন, এভাবে ইমোজি দিয়ে তখন তাকে আপনি রেট দিবেন, মানে রেট করবেন। অ্যানেকডোটাল রেকর্ড, যখন কোনো একটা স্পেসিফিক ঘটনা, কোনো
হঠাৎ বাচ্চার কোনো একটা জিনিস ইনসিডেন্ট হয়ে গিয়েছে, বা হঠাৎ বাচ্চা অনেক ভালো প্রদর্শন করছে, হঠাৎ যে কোনো জিনিস হয়েছে, স্পেসিফিক ইনফরমেশন সেটা অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে অ্যাড করবেন। প্রজেক্ট ওয়ার্ক সেটা তো বুঝতে পারছেন, অ্যাসাইনমেন্ট এটাও বুঝবেন। যা শব্দের মাধ্যমে তথ্যগত খবর কী হয়েছিল, কখন হয়েছিল, মানে হঠাৎ কোথায় হয়েছিল, এইভাবে যখন কোনো কিছু সংগ্রহ করবেন সেটা অ্যানেকডোটাল রেকর্ডের মধ্যে আসবে। আর যখন ওভারঅল কথা আসবে তখন পোর্টফোলিও হবে। পোর্টফোলিও, অ্যানেকডোটাল, এগুলি অনেক কোয়েশন আসে, সেগুলি কোয়েশন দেখতে দেখতে আপনার অটোমেটিক হয়ে যাবে। প্লাস আপনার যে ইংলিশের পেডাগজি যে নেক্সট যে কোয়েশনের প্যাটার্ন থাকবে সেখানে একদম হুবহু ট্রান্সলেট থাকে ইংলিশ। ল্যাঙ্গুয়েজ ওয়ানেরটা, যেমন যাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ ওয়ান তাদের এই ইংলিশ ওয়ানের কোয়েশন, যাদের বাংলা ল্যাঙ্গুয়েজ ওয়ান তাদের ট্রান্সলেট থাকবে। আর যাদের ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি, যাদের ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ থাকবে সেই ইংলিশ টুর ট্রান্সলেট থাকবে ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলির মধ্যে। এই কোয়েশনটি আমি আপনাদেরকে এখন ভালোভাবে এত ডিসকাস করে বুঝাতে পারবো না। পরীক্ষা আসার সময় আমি একদম ডাইরেক্ট প্রশ্ন দেখি আপনাদেরকে বলে দেব কীভাবে কোয়েশন দেখে দেখে আপনি সলভ করবেন। প্লাস এই চ্যানেলের মধ্যে ইংলিশেরও কোয়েশন প্র্যাকটিস করানো হবে, যে ল্যাঙ্গুয়েজের যদি ইংলিশে প্র্যাকটিস নাও করেন আপনি বাংলা দিয়ে আপনি ইংলিশ সলভ করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। বা যদি ইংলিশ দেখেন তাহলে ইংলিশ দিয়ে বাংলা সলভ করতে পারবেন। এই ট্রিকটা আমি পরে বলবো। কোয়েশ্চেন নাম্বার 115, ভাইগোস্কি মাচান কেন্দ্রিক, মাচান মানে হচ্ছে স্কেপফোল্ড, মাচান কেন্দ্রিক তথ্য প্রকল্প স্কেপফোল্ডিং হাইপোথেসিস অনুযায়ী একজন শিক্ষক ভাষা শিক্ষার্থীদের জোড়ায় বা গোষ্ঠীতে কাজ করার, গোষ্ঠী বলতে গ্রুপ, কাজ করার সুযোগ দেবেন, যেহেতু এভাবে শিক্ষকের পক্ষে কাজ পরিচালনা সহজ হবে। শিক্ষক কখনো ওনার কাজ সহজ করার জন্য কিছু করেন না। ছাত্রদের পারস্পরিক মেলামেশা শিক্ষকের উদ্বেগ মুক্ত হতে সাহায্য করবে। সামাজিক মেলামেশা সারবস্তুর অর্থ সরবরাহ করবে, যার দ্বারা লেখাপড়া হয়। এমন সামাজিক মেলামেশা ছাত্রদের একটি ভাষা শিক্ষা থেকে বিচ্যুত করবে। কখনো ভাইগোস্কির যে সোশ্যাল ইন্টারাকশনটা বাচ্চাদের বিচ্যুত করবে না। সোশ্যাল ইন্টারাকশন অনেক ইম্পর্ট্যান্ট। সোশ্যাল ইন্টারাকশন থেকে বাচ্চাদের সোশ্যালাইজেশন, বাচ্চার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, অনেক কিছু সোশ্যালাইজেশন থেকে ডেভেলপড হয়। ভাইগোস্কির থিওরি সিডিপি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। প্রথমে থিওরি আছে, তারপরে কোয়েশন আছে। কোয়েশন থেকে আপনারা ডিসকাস আরও ভালোভাবে এমসিকিউ থেকে জানতে পারবেন। থিওরি যখন পেয়ে যাবেন, আরও ইম্পর্টেন্ট হচ্ছে ভাইগোস্কি 3 ধরনের স্পিচ দিয়েছেন: সোশ্যাল স্পিচ, প্রাইভেট স্পিচ, তারপরে সাইলেন্ট ইনার স্পিচ। সোশ্যাল স্পিচ 2 বছর সাথে সাথে বাচ্চারা যে মা বাবার সাথে বা পরিবারের সাথে যে কথাবার্তা বলে সেটা হচ্ছে সোশ্যাল স্পিচ। প্রাইভেট স্পিচ হচ্ছে যখন কোনো একটি কাজ করে, কাজ করার সময় বাচ্চারা বলে বলে কথা বলে বলে যখন সেই কাজটা করে, যেমন কোনো একটি পাজল সলভ করছে সাথে সাথে সে বলছে, বলে বলে করছে মুখে মুখে, সেটা হচ্ছে প্রাইভেট স্পিচ। আর এই প্রাইভেট স্পিচটাকে জিন পিয়াজে বলেছেন ইগোসেন্ট্রিক স্পিচ। আর তারপরে সাইলেন্ট ইনার স্পিচ, যখন 7 বছর হয়ে যায় তখন বাচ্চা কী করে ভিতরে ভিতরে বলা শুরু করে, যে আওয়াজটা বলে বলে কাজ করতো তখন ভিতরে ভিতরে করে যায়। যখন আপনি কোনো কাজ করেন তখন আপনি ভিতরে ভিতরে মনে মনে ভাবেন, সেটা হচ্ছে সাইলেন্ট ইনার স্পিচ। আর যখন আপনি কোনো কাজ করেন বড় করে বলে বলে কাজ করেন তখন সেটা হবে প্রাইভেট স্পিচ। আর প্রাইভেট স্পিচটাকে ইম্পর্টেন্ট দিয়েছেন জিন পিয়াজে। প্রাইভেট স্পিচটাকে জিন পিয়াজে বলেছেন ইগোসেন্ট্রিক স্পিচ, আর ভাইগোস্কি বলেছেন প্রাইভেট স্পিচ। সেটা বাচ্চাদের ডাইরেকশন দেয় কাজ করার। সামাজিক মেলামেশা সারবস্তুর অর্থ সরবরাহ করবে, যার দ্বারা লেখাপড়া হয়। মানে সোশ্যাল ইন্টারাকশন থেকে তারা অনেক বস্তু শিখতে পারবে, অর্থপূর্ণ হবে, প্লাস তারা লেখাপড়া আরও ভালো করতে পারবে। অপশন 3, যখন গ্রুপ ওয়ার্ক, গ্রুপ দিয়ে যখন কোনো কিছু আসবে তখন ভাইগোস্কি হবে। ভাইগোস্কির সাথে SCL, সোসাইটি, কালচার, ল্যাঙ্গুয়েজ, এই 3টি জিনিস ইম্পর্টেন্ট। যখন এগুলি দেখবেন তখন ভাইগোস্কির অপশন সঠিক হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 116,
ভাষা শিক্ষায় প্রাথমিক শব্দ এবং তার সংমিশ্রণ পরিবর্তন সরল বাক্যের মাধ্যমে শুরু করা হয়। এটা যা ইঙ্গিত করে যোগাযোগ সম্পন্ন বাক্যের উপর নির্ভরশীল। ভাষা আত্মীয়করণে একীকরণ উচ্চারণের কোনো স্থান নেই। ভাষা শিক্ষা ব্যাকরণ ও উচ্চারণের সমান স্থান আছে। যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাত্রা হলো ব্যাকরণ। যোগাযোগ বলতে এই যে জয় অকারে যোগ গয় আকারে গা, এটা একটি বর্ণ, আরেকটি হচ্ছে যোগাযোগ সম্পূর্ণ, একটি আরেকটির সাথে যোগাযোগ হয়েছে। যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল, এই অপশনটা হচ্ছে সঠিক। মানে বাক্যটা কিভাবে হবে সেটা যোগাযোগ সম্পূর্ণ বাক্যের উপর নির্ভরশীল থাকবে। কোয়েশ্চন নাম্বার 117। সপ্তম শ্রেণীকক্ষের একজন শিক্ষক একটি ভাষা কক্ষে দৃষ্টিবান ছাত্রদের পড়ানোর জন্য ইউটিউবের ভিডিও ব্যবহার করেন, রেকর্ডিং ব্যবহার করেন। দৃষ্টিহীন ছাত্রদের জন্য মিলেমিশে ইন্টারেক্টিভ খেলার ব্যবস্থা করেন। দৃষ্টি ও শ্রবণ শক্তিহীন ছাত্রদের জন্য শিক্ষক প্রতি একের পোষণের জন্য যে সমস্ত মাল্টিমিডিয়া ব্যবহার করেন। ভাষা পার্থক্য, শেখার কৌশল, শেখার অক্ষমতা, ভাষার বস্তু, এটিগুলি অথেন্টিক মেটেরিয়াল যেগুলি অন্য পারপাসের জন্য বানানো হয়েছে কিন্তু আপনি সেখানে ইউজ করছেন। এটা হচ্ছে লার্নিং স্টাইল। এই শিক্ষক কী করছেন, লার্নিং স্টাইল করেছেন, যে ইউটিউব থেকে দেখাচ্ছেন, ইন্টারেক্টিভ করেছেন, প্লাস রেকর্ডিং ইউজ করেছেন। দৃষ্টিবাদী যে দেখতে পায় না তার জন্য এটা তার লার্নিং স্টাইল। অপশন 2টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 118। জ্ঞানাত্মক পরিপ্রেক্ষিতে একজন ভাষা শিক্ষক শিশুদের ভ্রান্তি যেভাবে দেখবেন, মানে কগনিটিভিস্টের অনুযায়ী যে ভুলগুলো সেটা কি? শেখার অবরোধ, ইনফারেন্স ও বাধা, যে এরর যেগুলো ভুল সেগুলো বাধা হয়ে দাঁড়াবে। শেখার অংশ যা বাবার অন্তর্দৃষ্টি যোগায়, এমন কিছু যা তাদের ত্রুটি সংশোধন করবে এবং বারবার সেই ভুলগুলো থেকে বিরত করবে। শেখার বিষয়ে তাদের গুরুত্ব না দেওয়ার মানসিকতা, যেটার প্রতি তাৎক্ষণিক নজর দিতে হবে। শেখার অংশ বা বাবার অন্তর্দৃষ্টি যোগাবে। ভুল এরর ইজ এ পার্ট অফ লার্নিং। ভুল কগনিটিভিস্টের মতে ভুল থেকে যে কোনো জিনিস আমরা শিখি। যখন আমরা ভুল করি না তাহলে আমরা শিখতে পারি না। আপনি প্রথমে কি করছেন, কাউকে ভালোবাসছেন, ভালোবাসার পর বলছেন কি, এই ভালোবাসাটা আমার অনেক ভুল ছিল, আমি ভুল থেকে বুঝেছি, এটা আমার ভুল ছিল। মানে আপনি শিক্ষা পেয়েছেন ভুল থেকে। প্রত্যেক জিনিস ভুল থেকে আমরা আরও ভালোভাবে শিখি। যখন আপনি কোয়েশন সলভ করবেন, যত বেশি কোয়েশনটা ভুল হবে আপনি ভাববেন আপনার জন্য ভালো, কারণ আপনি যেটি ভুল করবেন তারপরে জেনে যাবেন সেই অপশন আর কখনো আপনি ভুল করবেন না। এরর ইজ এ পার্ট অফ লার্নিং। কোয়েশ্চন নাম্বার 119। একজন প্রগাঢ় অনুগত শ্রোতা যেভাবে শুনেন, মনোযোগ, ধৈর্য, সহযোগ, নিয়মানুবর্তিতা, উন্নতি। শ্রোতা মানে আমি বলছি বক্তা, আপনি শুনছেন শ্রোতা। যদি আপনি মনোযোগ না দেন তাহলে আপনি ধৈর্য সহযোগ করতে পারবেন না, নিয়মানুবর্তিতা করতে পারবেন না, উন্নতি করতে পারবেন না। মানে মনোযোগের মধ্যে প্রত্যেক অপশন ইনক্লুড হয়ে গিয়েছে। অপশন 2, মনোযোগ সহকারে শুনলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন, ধৈর্য রাখতে পারবেন, নিয়মানুবর্তিতা সেটা করতে পারবেন। মানে মনোযোগের মধ্যে প্রত্যেক কিছু ইনক্লুড হয়ে যায়। কোয়েশ্চন নাম্বার 120। শব্দ না করে পড়ার মধ্যে দিয়ে শিক্ষার্থী নিম্নলিখিতের মধ্যে ন্যূনতম যা অর্জন করবে? শব্দভাণ্ডার, ব্যাকরণ, বলার দক্ষতা, পড়ার দক্ষতা। যদি শব্দ না করে, মানে অরালভাবে মৌখিকভাবে উপস্থাপন না করে, মৌখিকভাবে না বলে, তাহলে কি হবে? তাদের বলার দক্ষতা ডেভেলপড হবে না, স্পিকিং স্কিলটা ডেভেলপড হবে না। যদি মনে মনে শুধু পড়তে থাকে, মানে বলার স্পিকিং যে স্কিল আছে সেটা ডেভেলপড হবে না। এখানে আমাদের কোয়েশ্চন কমপ্লিট হলো, 3টি সেট কমপ্লিট করেছি। এখন পর্যন্ত আমাদের 2021 পর্যন্ত কমপ্লিট হয়ে গিয়েছে। 2018 থেকে একটি বেসিক ফাউন্ডেশন আমাদের তৈরি হয়ে গেছে। এখন আমরা নতুন কোয়েশ্চন
ট্যাকেল করতে পারবো, ডিসকাস করতে পারবো, আপনারাও অ্যাড করতে পারবেন। প্রিভিয়াস নলেজটাকে নতুন যখন শিখবেন তখন কানেক্ট করতে পারবেন প্রিভিয়াস থেকে। তাই আমার উদ্দেশ্য ছিল প্রথমে বেসিক কোয়েশনগুলি ডিসকাস করা, আপনার ফাউন্ডেশনটা তৈরি করা। যদি প্রথম থেকে আমি নতুন নতুন কোয়েশন দিয়ে যেতাম তাহলে আপনার ফাউন্ডেশনটা মজবুত হতো না। কিন্তু এখন যেভাবে আপনি কোয়েশন দেখবেন আপনার ফাউন্ডেশনটা মজবুত হবে। আর যদি কেউ প্রিভিয়াস ভিডিওগুলি না দেখেন তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, পেপার 1-এর হোক পেপার 2-এর হোক। আর পেপার 1-এর যারা আছেন তারা পেপার 2-র ভিডিওগুলো দেখবেন, কনসেপ্টটা ভালো হবে। পেপার 2-র জন্য পেপার 1 কনসেপ্ট ভালো হবে, আর পেপার 1-এর জন্য পেপার 2-র কনসেপ্টটা মানে কনসেপ্ট সেম, ল্যাঙ্গুয়েজের প্যাটার্নটা চেঞ্জ, জাস্ট এই কথাই। ভিডিওটি কেমন হয়েছে বা ক্লাসটি কেমন হয়েছে আপনারা নিশ্চিত কমেন্টের মধ্যে জানাবেন। খারাপ হলেও জানাবেন আর ভালো হলেও জানাবেন, আমাকে উৎসাহ দেবে ক্লাসটা বানানোর। আর যদি আমি কমেন্ট পাই না তাহলে আমি আর ক্লাস দেওয়ার চেষ্টা না করতে পারি, কারণ যদি কেউ নিশ্চয় ভালো হচ্ছে না বা খারাপ হচ্ছে না, আপনারা যে কোনো একটি কমেন্ট জানাবেন যাতে আমি ক্লাস দেওয়ার চেষ্টা করি। আর যদি কমেন্টের মধ্যে মতামত আসে না তাহলে আমি ক্লাস বন্ধ করার চেষ্টা করতে পারি। আপনাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন প্যাটার্নের কোয়েশন দেখার আগে আপনারা থিওরি প্লাস প্রিভিয়াস ভিডিও প্রত্যেকগুলি কমপ্লিট করে নেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, কারণ অনেকে জানে না যে বাংলার পেডাগজির ক্লাস কম্প্রিহেন্সিভভাবে কোনো দিকে হয়েছে। যদি আপনার ভালো লাগে তাহলে নিশ্চয়ই শেয়ার করবেন, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ সাবস্ক্রাইব লাগবে না, কারণ যাদের প্রয়োজন, যাদের নেট, তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর যাদের লাগবে না, আমরা তো সাধারণ পুরো দিন ইউটিউব দেখে থাকি, চ্যানেল সাবস্ক্রাইব করি না। তাহলে ইচ্ছা হলে বা যদি প্রয়োজন থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, যদি প্রয়োজন থাকে না সাবস্ক্রাইব করবেন না, ভিডিও দেখে চলে যেতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিওস। আই হোপ ইউ লাইক দিস ভিডিও।